ওকে, এবং এটা যদিও অফিসিয়ালি তোমাদের টেক্সট বইয়ে দেয়া নাই, কিন্তু যেভাবে পড়াবো বা যে জিনিসগুলো এখানে আসবে সূত্রের মধ্যে, সেগুলো তোমাদের জানা জিনিস থেকেই আসবে, নতুন কিছু না। ওকে, তো টপিকটা ছিল এরকম। আর আমি রেকর্ডিংটা, হ্যাঁ রেকর্ডিং অন হয়েছে, ঠিক আছে। তো এখন মনে করো আমাদের এখানে একটা আনত তল আছে। এখন আনত তলটা এমন ভাবে আছে যে এটা দুই দিকেই আনত, শুধুমাত্র একদিকে না, এটা দুই দিকে আনত আছে এইভাবে। আমি চিত্রটা একটু বড় করে আঁকলে ভালো হবে, এটা বড় চিত্র দরকার এটার জন্য। মনে করো এই হচ্ছে আমাদের একটা আনত তল। এই তলের একটা সারফেস আলফা কোণে আছে অনুভূমিকের সাথে, এবং আরেকটা সারফেস বিটা কোণে আছে। ওকে, তো দুইটা তলে আলাদাভাবে যে আলফা কোণের যে তলটা আছে সেটার মধ্যে, সেটার উপর একটা ব্লক রাখা আছে। ব্লকটা হচ্ছে মনে করো M1 ভরের, মনে করো ব্লকটা হচ্ছে M1 ভরের, এই যে পার্পল কালারের ব্লকটা, এটা হচ্ছে M1 ভরের, এবং আরেকটা ব্লক আছে, ওই ব্লকটা হচ্ছে লাল কালারের, লাল রঙের ব্লক। এই যে দুইটা দুইটা আলাদা আলাদা ব্লক আছে, এবং এই দুইটা ব্লক একটা সুতার সাহায্যে অথবা একটা দড়ির সাহায্যে যুক্ত। ওকে, সুতার সাহায্যে বা দড়ির সাহায্যে এই যে মাঝখানে যেটা গোল দেখা যাচ্ছে, এইটার উপর দিয়ে আর কি আমাদের দড়িটা পাস করবে। ঠিক আছে, যেমন ধরো আমাদের দড়িটা হচ্ছে এটা, এইভাবে এটার উপর দিয়ে গিয়ে দড়িটা এইভাবে পাস করলো। ওকে, এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখা দরকার, সেটা হচ্ছে আমাদের একটা দড়িকে বা একটা সুতা যখন আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা ধরে নিই যে আমাদের সুতাটা হচ্ছে ভরহীন। সুতার মধ্যে ভর থাকলে যেটা হয়, মানে আস্তে আস্তে তার বিভিন্ন জায়গায় টানের পরিমাণ বাড়তে থাকে অথবা কমতে থাকে। সো টান যদি আমাদের কনস্ট্যান্ট চিন্তা করতে হয়, সেক্ষেত্রে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের সুতাটা ভরহীন হওয়া লাগবে। মানে এই সুতার বা এই দড়ির পুরা জায়গা জুড়ে বা পুরা লেন্থ জুড়ে যদি আমরা একই টান চাই, সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে তাকে ভরহীন হওয়া লাগবে, আদারওয়াইজ টান সেম থাকবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি সুতার কোনো জায়গায় কোনো একটা গিট থাকে অথবা কোনো একটা মনে করো পেচ থাকে, পেচ থাকুক অথবা একটা গিট থাকুক, সেক্ষেত্রে টানের পরিমাণ চেঞ্জ হয়ে যায়। তো আমরা যে ধরনের সিনারিও নিয়ে কাজ করব, সেই সিনারিওগুলোতে আমাদের সুতার মধ্যে কোনো ভর নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সুতার মধ্যে কোনো ধরনের পেচ বা কোনো ধরনের গিট্টু থাকবে না। ওকে, এটা হচ্ছে শর্ত। এই দুইটা শর্ত যদি ফুলফিল হয়, তাহলে আমরা বলতে পারবো এই সুতার প্রত্যেকটা জায়গায় টানের পরিমাণ সেম। ওকে, তো আমরা টানের পরিমাণ ডিফারেন্ট নিয়ে কোনো ম্যাথ নর্মালি করব না, কাজ ওইটা আমাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে পড়ে না। তোমরা যত ধরনের ম্যাথ করে থাকো সুতা রিলেটেড, তোমরা খেয়াল করে দেখবা, তোমরা যদি ম্যাথের স্থিতিবিদ্যাতে যাও, সেখানেও দেখবা যে সুতাকে ভরহীন ধরে কাজ করা হচ্ছে। ভরহীন ধরার উদ্দেশ্য এটাই যে টান যাতে সমান থাকে, আদারওয়াইজ টান সমান থাকবে না। তো এখানে মনে করো আমরা যে দুইটা ভর কল্পনা করেছি, একটা ভর হচ্ছে আমাদের M1 এবং আরেকটা ভর হচ্ছে আমাদের M2। এবং স্বাভাবিক দুইটা ভর সমান না, দুইটা ভর যদি সমান হয় তাহলে তো এরা ডিফারেন্ট কেস। তো আমি বলে দিলাম যে M1 ইজ গ্রেটার দেন M2। এবং এটা মাথায় রাখা লাগবে তোমাদের যে আমাদের এই যে তলটা হচ্ছে ঘর্ষণহীন, এখানে কোনো ঘর্ষণ আমরা রাখবো না। তো M1 যেহেতু গ্রেটার দেন M2, সো বুঝতেই পারছো কাহিনী কি হবে। M1 ভরের বস্তুটা নিচে নামতে থাকবে, M1 ভরের বস্তুটা নিচে নামতে থাকবে, এবং M2 ভরের বস্তুটা উপরে উঠতে থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে, M1 ভরের বস্তুটা যদি এ ত্বরণের নিচে নামে, M2 ভরের বস্তুটা এ ত্বরণে উপরে উঠবে। স্বাভাবিক না? যেহেতু একই সুতার সাথে তারা মানে বাধা আছে, সুতাটার টান আছে। সুতা যদি টান থাকে, তাহলে M1 ভরের বস্তু যদি এ ত্বরণের নিচে নামে, M2 ভরের বস্তুটা ডেফিনেটলি এ ত্বরণেই উপরে উঠবে। এটা তো কোয়াইট সিম্পল একটা মানে ইনটিউশন বলতে পারো, বা কমন সেন্স থেকেই বলা যায় এটা, যে একটা যদি এ ত্বরণের নিচে নামে, অপরটা অবশ্যই এর সাথে বাধা, তো এও এ ত্বরণে উপরে উঠবে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সুতার টান এখানে আমাদের দিয়ে দেওয়া লাগবে। মাথায় রাখবা, আমরা যখন সুতার টান দিব, খেয়াল করা লাগবে আমাদের এখানে অবজেক্ট কোনটা। অবজেক্ট থেকে সুতার টান সবসময় তার থেকে বিপরীত দিকে থাকে। ঠিক আছে, তো ধরো সুতা, এই যে সুতাটাকে কোন দিকে টানতেছে, এইভাবে, এটা হচ্ছে সুতার টান তার উপর। আর M2 ভরের বস্তুটার উপর সুতার টানটা কোন দিকে থাকবে, তার বিপরীত দিকে থাকবে, মানে এইভাবে থাকবে, সুতাটাকে এদিকে টানবে। M1 ভরের বস্তুর জন্য সুতার টান এদিকে, আর M2 ভরের বস্তুর জন্য সুতার টান এদিকে, মানে দুইটাই একই দিকে টান খাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরো কাজ বাকি আছে। m1 ভরের বস্তুটার ওজন কাজ করছে কোন দিকে? ডেফিনেটলি নিচের দিকে কাজ করবে। এই যে m1g কাজ করতেছে এদিকে। এখানে বসে এই চিত্রটা উঠতেছে না, যাই আমরা আশা করি, যাই সমস্যা নেই, আশা করি বুঝে নিবা। তো এই হচ্ছে আমাদের m1g। তো তোমরা এটা পড়ে আসছো, ঘর্ষণের অংশটাতে আমরা এই জিনিসটা ভালো মতো বুঝাইছি যে এটা যদি আলফা হয় তাহলে ডেফিনেটলি ইট উইল বি আলফা। তাহলে এইদিকে আমাদের কি থাকবে? এদিকে থাকবে m1g সাইন আলফা। এটা হচ্ছে আমাদের m1g কজ আলফা। সো ডেফিনেটলি এদিকে থাকবে আমাদের m1g সাইন আলফা। আচ্ছা, সো m2 ভরের বস্তুর জন্য সেম কাহিনী। m2 ভরের বস্তুর জন্য আমাদের থাকবে m2g, আর এদিকে থাকবে আমাদের m2g কজ আলফা কজ বিটা, কজ বিটা হলে এটাও বিটা হবে স্বাভাবিক। তাহলে এখানে আমরা লিখব m2g কজ বিটা, আর এদিকে থাকবে m2g সাইন বিটা। ঠিক আছে, m2g সাইন বিটা। আজান শেষ হোক তারপরে আসতেছে। চিত্রটা একটু ভালো মতো অ্যানালাইজ করো নিজেরা, দেখো সবকিছু বুঝছো কিনা ঠিক মতো। আর এটা আলফা হলে এটা কিভাবে আলফা সেটা একটু মনে করার ট্রাই করো, অথবা এটা বিটা হলে এটা কিভাবে বিটা হয় সেটা মনে করার ট্রাই করো। ওকে, সো আজান শেষ। এখন আশা করি এই চিত্রটা ভালো মতো সবাই বুঝতে পারছো। আমি যে বিভিন্ন উপাংশে ভাগ করছি, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখনই আমি কোনো একটা বলকে উপাংশে ভাগ করে ফেলবো তখন কিন্তু আর ওই বলটা তুমি কনসিডার করবা না। তুমি যেহেতু m1g কে
m1g cos আলফা এবং m1g sin আলফাতে বিভক্ত করে ফেলছো, এখন কিন্তু তুমি আর m1g কে হিসাবে নিয়ে আসবে না। সেম কথা m2g এর জন্য সত্য। উপাংশ ভেঙে ফেলার পরে যাকে উপাংশ ভাঙছো তার আর কোনো অস্তিত্ব নেই। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এই দুইটা বল নিয়ে কাজ করা। তো দেখতেই পাচ্ছ m1g cos আলফা তো আমাদের কিসের হিসাবে কাটা চলে যাবে, তলের উলম্ব প্রতিক্রিয়ার সাথে কাটা চলে যাবে। তো উলম্ব প্রতিক্রিয়া যা আমাদের m1g cos আলফা তা। সো এগুলো আমরা না লিখি, এগুলো তো আমরা পড়ছি আগে। সো এগুলো লিখে আমি চিত্রের মধ্যে ঝামেলা না বাড়াই। তো এখন খেয়াল করো, আমাদের এই যে m1 ভরের বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তো তার উপর কি কি বল আছে একটু আমাদের দেখা লাগবে। আমরা তো নিউটনের সেকেন্ড ল থেকে প্রাপ্ত আমাদের যে একটা সূত্র ছিল, খুবই ফেমাস সূত্র ছিল, যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এই সূত্রটা মোটামুটি সবাই পারি। তো m1 ভরের বস্তুটার উপর আমাদের কি কি বল কাজ করছে একটু ভালো করে খেয়াল করো। m1 ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমি বলি সামেশন অফ এফ সমান m1 ইন্টু এ, তাহলে সামেশন অফ এফ আসলে কি হবে? আমি তো ত্বরণটা বলছি আসলে এই তল বরাবর ত্বরণটা, তাহলে আমরা দেখবো তল বরাবর কি কি বল আছে তার উপর। খেয়াল করো, তল বরাবর একটা বল তার হচ্ছে m1g sin আলফা, এবং তল বরাবর আরেকটা বল হচ্ছে সুতার টান টি। তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যেহেতু বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামছে, সো ডেফিনেটলি m1g sin আলফাটা বড়, তাই না? তো এখানে আমরা লিখতে পারি ডিরেক্ট যে m1g sin আলফা মাইনাস সুতার টান ইজ ইকুয়াল টু m1 ইন্টু এ। ওকে, এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। আচ্ছা, তো সিমিলারলি আমি যদি এখন m2 ভরের বস্তুর ক্ষেত্রে চিন্তা করি, তো সেক্ষেত্রে আমি একই কথা বলবো যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু, সে তো m2 ত্বরণের উপরে উঠছে, তো m2 ইন্টু এ। তো এই ক্ষেত্রে যেহেতু বস্তুটা m2 ত্বরণের উপরে, এ ত্বরণের উপরে উঠছে, বাই দ্য ওয়ে আমি ভুল বলছিলাম, এ ত্বরণের উপরে উঠছে, তো এক্ষেত্রে দেখাই যাচ্ছে টি যেহেতু উপরের দিকে, তাহলে টি বড় হওয়া লাগবে m2g সাইন বিটার তুলনায়। তাহলে এখানে আমরা বলবো টি মাইনাস m2g সাইন অফ বিটা ইজ ইকুয়াল টু m2a। তো আমরা কিন্তু এখানে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হচ্ছে m1g সাইন আলফা মাইনাস টি ইজ ইকুয়াল টু m1a, আরেকটা হচ্ছে টি মাইনাস m2g সাইন বিটা ইজ ইকুয়াল টু m2a। দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। ও বাই দ্য ওয়ে, গত ক্লাসের হল এফেক্ট পড়াইছিলাম 21 বেচে, তোমাদের সাথের বেচি, আরেকটা বেচ এটা রয়ে গেছে, এটা যাই হোক, এগুলো ইগনোর করবো আমরা। ওকে, তো এখন আমরা যেটা করব, আমাদের কাজ থাকে দুইটাই, একটা হচ্ছে ত্বরণ বের করতে বলে, আরেকটা হচ্ছে আমাদেরকে টান বের করতে বলে। দেখা যাচ্ছে টানটা তো আমাদের কমন দুইটাতেই। ওকে, আমরা এক কাজ করি, প্রথমে আমি যদি ইকুয়েশন 1 এর সাথে এটাকে যদি আমি ইকুয়েশন 1 বলি, এবং আমি যদি ইকুয়েশন এটাকে 2 বলি, ইকুয়েশন 1 এবং 2 যদি আমি যোগ করে দেই, ভালো করে খেয়াল করো, এখানে মাইনাস টি এবং এখানে প্লাস টি, টি কিন্তু কাটা চলে যাচ্ছে। তা আমি যদি ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 যোগ করি, আমার m1g সাইন আলফা থাকছে, আর এদিকে মাইনাস m2g সাইন বিটা থাকছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, খেয়াল করো, m1g সাইন আলফা মাইনাস m2g সাইন বিটা ইজ ইকুয়াল টু, ডান পক্ষে থাকছে আমার m1a এবং m2a। তাহলে আমি কমন a নিয়ে বলতে পারি m1 প্লাস m2 ইন্টু a। ওকে, তো এখন এখান থেকে আমরা ত্বরণটা বলে দিতে পারি যে আমাদের এই যে সিস্টেমটা ওভারঅল কত ত্বরণে চলবে। তো a সমান আমরা পাবো এখান থেকে, আমি এখানে জিটা কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা বলতে পারি m1 সাইন আলফা মাইনাস m2 সাইন বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। সো এটা কিন্তু আমাদের জেনারেল ফর্মুলা। আর সত্যি কথা হচ্ছে এই সূত্র তোমার মুখস্থ থাকা লাগবে না, আমি তোমাদেরকে তো অ্যানালাইসিস দেখাইছি, আমরা এই ধরনের প্রবলেম থাকলে কিভাবে এটা অ্যানালাইজ করব। তো সেই মেথডটা ফলো করে এখন তোমাকে যেভাবেই দিক তুমি সেভাবে সলভ করতে পারবা, নট নেসেসারি যে তোমার এই সূত্রটা মুখস্থ করতে হবে, তাই তো? এটা মাথায় রাখবা। ওকে, তো আমরা এ পেয়ে গেলাম। ওকে, আমরা টিও তো বের করতে পারি একইভাবে। টি কিভাবে বের করব? টি বের করব আমরা যদি এখন এ এর মানটা বসিয়ে দিই কোন একটা ইকুয়েশনে, যদি আমি এ এর মানটা বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা টি এর মানটা পেয়ে যাব। সো টি এর মানটা আমি তোমাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছি, টি এর মানটা কি হবে। একটু ওয়েট করো। নিউটনিয়ান মেকানিক্স, ওকে, পেয়ে গেছি। আচ্ছা, তো আমরা এখন একটা কাজ করতে পারি, যদি আমরা একটু খেয়াল করো, আমরা যদি ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দ্বারা ভাগ করি,
ইকুয়েশন 1 কে যদি ইকুয়েশন 2 দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করো ডান পক্ষে a এবং a এই দুইটা কিন্তু কাটা চলে যাচ্ছে, সো a কিন্তু আমাদের হিসাবে থাকছে না। আমি এইটাই করব এখন, ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দ্বারা যদি ভাগ করি, এই ডান দিকে কোণা দিয়ে ভাগ করে ফেলে তাহলে জায়গা পাবো। ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দ্বারা ভাগ করলাম, তাহলে খেয়াল করো আমি ডান পক্ষ আগে লিখে ফেলি আর কি, m1a মাইনাস ডিভাইডেড বাই m2a, তাহলে আমাদের a কাটা যাবে, আমাদের থাকবে m1 ডিভাইডেড বাই m2, তাহলে উপরে থাকবে আমাদের m1 g sin আলফা মাইনাস t, আর নিচে থাকবে m2 সরি নিচে থাকবে t মাইনাস m2g sin বিটা। ওকে, তো এখন এই যে পক্ষান্তর করার পরে ফাইনালি আমার হাতে যা থাকবে, কারণ দেখো পরীক্ষার সময় কিন্তু তোমাকে সূত্র প্রমাণ করতে দিবে না, এটা হচ্ছে একদম গ্যারান্টেড একটা কথা। পরীক্ষার সময় কিন্তু তোমাকে মান দিয়ে দিবে, এটার ভর এত, ওইটার ভর এত, এই তলের কোণ 60 ডিগ্রি, ওই তলের কোণ 30 ডিগ্রি, তখন কিন্তু তোমার ম্যাথটা আর এতটা কমপ্লেক্স থাকবে না। আর এখন তো আমরা একটা সাধারণ রাশিমালা বের করছি, সেজন্য জিনিসটা দেখতে হয়তো অনেকটা ঝামেলার মনে হচ্ছে, বাট যখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ফিজিক্সে, তখন কিন্তু ডেফিনেটলি শিওর থাকো তোমাকে কোনো সিম্বলিক কোনো প্রমাণ করতে দিবে না, তোমাকে দিবে একটা মান দিয়ে দিবে, তুমি মান ধরে ধরে কাজ করবা। তো ডেফিনেটলি ভরের মান দেয়া থাকবে, ভরের অনুপাত পেয়ে যাবা, ভরের m1 এর মান জানবা, g এর মান বসাবা, আলফার মান বসাবা, অটোমেটিক্যালি একটা ইজি একটা মেথডে চলে আসবে তোমার আনসার। তো এখানে তারপরেও হিসাব নিকাশ করার পরে আমাদের যে ফরম্যাটটা আসে সেটা হচ্ছে এরকম থাকে, m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। ওকে, এই হচ্ছে দুইটা ফর্মুলা আমাদের থাকবে। তো টি এর মান পেয়ে গেলাম আমরা, এ এর মানও পেয়ে গেলাম। এখন একটা কাজ করি, এইদিকে চলে আসি। ওকে, তাহলে আমরা এ এর মান আমরা কি পাইছি একটু লিখে ফেলি, তাহলে আমরা এটা দিয়ে কিছু স্পেসিফিক কেস দেখব, যে এরকম স্পেসিফিক কেস দিয়েও ম্যাথ আসতে পারে পরীক্ষায়। তো এর সূত্র আমরা কি বের করছিলাম, এর সূত্র আমাদের আসছিল যে জি কমন ছিল m1 সাইন আলফা মাইনাস m2 সাইন বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, আর টি এর মানটা কি আসছিল আমাদের, টি এর মানটা তো মাত্র আমরা দেখলাম, সেটা ছিল m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু সাইন আলফা প্লাস সাইন বিটা। এখন খেয়াল করো, তোমরা এই ম্যাথটা হয়তো দেখো নাই, যে দুইটা তলি হেলানো, এটা হয়তো দেখো নাই। তোমরা অনেকেই যে প্রবলেমটা দেখে থাকবা সেটা হচ্ছে এরকম, দুইটাই লম্বভাবে আছে। ধরো এরকম একটা কেস যেখানে দুইটাই লম্বভাবে আছে, এই জিনিসটা হয়তো তোমরা দেখে থাকবা যে দুইটাই লম্বভাবে আছে। এখন বলো এইভাবে যদি কেসটা হয়, অর্থাৎ আমি যদি এই তলটাকে আস্তে আস্তে, এটাকে যদি এই কোণটাকে যদি আস্তে আস্তে আমি বড় করতে থাকি, এইভাবে করে ফেলি, আর এই তলটাকে যদি আস্তে আস্তে এইভাবে খাড়া করে ফেলি, তো জিনিসটা আসলে কি হয়, দুইটাই 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ তখন আলফাও 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তখন আসলে কি হয় একটু খেয়াল করে দেখো, তখন এই যে সিনারিওটা, তখন এইটা হচ্ছে আমাদের প্রবলেমটা। তো এখন দেখো, এখন আলফাও 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি, তো সেক্ষেত্রে আমাদের যে সাধারণ ত্বরণের সূত্রটা কি আসে খেয়াল করো, তখন তো আমাদের সাইন আলফাও 90 ডিগ্রি 1 আসবে, সাইন বিটা 1 আসবে, তাহলে সূত্রটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, সাইন আলফা সমান 1, সাইন বিটা সমান 1, তাহলে ভিতরে থাকে কি শুধুমাত্র m1 মাইনাস m2, আর নিচে তো m1 প্লাস m2 আছেই, নিচে থাকবে m1 প্লাস m2 ইন্টু জি। তো এটা একটু মনে রাখার মতো সূত্র, চাইলে মনে রাখতে পারো, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানেও সেম কথা, সাইন আলফা সাইন বিটা দুইটাই যেহেতু 90-90, সো সাইন আলফা 1 সাইন বিটা 1, তো 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে উপরে থাকবে তখন 2m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো হচ্ছে দুইটা সূত্র, যখন আমাদের আলফা বিটা দুইটাই 90 ডিগ্রি, তখন হচ্ছে দুইটা সুন্দর সূত্র আসে। এই হচ্ছে সেই দুইটা সূত্র যেটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমাদের সময় এই সূত্রগুলো অফিসিয়ালি ছিল আমাদের স্থিতিবিদ্যার মধ্যে, তোমাদের সময় এগুলা নাই করে ফেলছে কেন আল্লাহ জানে। বাট এগুলা এই যে আমরা ম্যাথটা করলাম, এটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা টপিক নাই, আমরা যা জানি তা দিয়ে কিন্তু করতে পারছি। কিছু এক্সট্রা জিনিস বলছি তোমাদেরকে, যে সুতার টান কখন সেম থাকবে, সুতার টান কখন চেঞ্জ হবে, এগুলো তো জেনারেল নলেজ হিসেবে দিয়ে দিলাম, বাট ওভারঅল আমরা জানা জিনিস দিয়ে কিন্তু কাজটা করেছি। ওকে, ডিরেক্ট কি সূত্র হিসেবে ইউজ করা যাবে এগুলা? আমার মনে হয় করা যাবে না, কারণ এগুলো তো তোমাদের বইয়ে নাই, বুঝতে পারছো? এই জন্যই আমি তোমাদেরকে অ্যানালাইসিসটা দেখাইছি। এমসিকিউতে অবশ্যই ইউজ করতে পারবা, কিন্তু অফিসিয়ালি যেহেতু এই ম্যাথগুলো তোমাদের বইয়ে নাই, তোমরা এগুলা ইউজ করা উচিত হবে না, এইভাবে ডিরেক্ট ইউজ করা উচিত হবে না। ঠিক আছে ভাই। ওকে।
আর রিটেনে যখন করবা, রিটেনে তো তোমার এইভাবে করতে না, এইরকম ভাবে ম্যাথ করার জন্য তো সময় তোমার রিটেনে থাকবে। তোমার যদি এমসিকিউতে ফার্স্ট আনসার করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে সূত্র মুখস্থ রাখো, তাইলেই চলবে। একটু ওয়েট করো। ওকে, তো এইটা আমরা দেখলাম, আশা করি বুঝতে পারছো সবাই এই ম্যাথটা। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা কেস দেখি যেখানে আমরা সুতার টানের সাথে বৃত্তাকার গতিতে ঘূর্ণায়মান একটা বস্তু সুতার টানের সাথে রিলেশন একটা আমরা দেখব এখন। একটু খেয়াল করে দেখবা, সো এটাও তোমাদের কাজে লাগবে আশা করা যায়। ধরো একটা বস্তু আমরা উলম্বভাবে ঘোরাচ্ছি, ওকে, একটা বস্তুকে আমরা উলম্বভাবে ঘোরাচ্ছি। উলম্বভাবে মানে নিশ্চয়ই বুঝতেছো যে ভার্টিক্যালি ঘোরাচ্ছি তাকে। অনুভূমিকভাবে ঘোরানো মানে কিন্তু এইভাবে ঘোরানো, ওকে, এইভাবে ঘোরানো। আর উলম্বভাবে ঘোরানো মানে একদম উপর থেকে নিচে তুলে নিয়ে আসে এইভাবে ঘোরানো। তো একটা বস্তুকে আমি উলম্বভাবে ঘোরাচ্ছি, তো সেক্ষেত্রে মনে করো তার একদম নিচের যার যে পজিশনটা, নিচে যদি তার কোনো একটা পজিশন থাকে, সেক্ষেত্রে একদম বটম মোস্ট পজিশন যেটা, সেক্ষেত্রে তার গত ক্লাসে এটা তো আলোচনা করেছি আমরা যে বিভিন্ন জায়গায় তার টান বিভিন্ন থাকবে, সেটা তো ডিফারেন্ট কেস, বাট এখানে ধরলাম আমি জাস্ট বটম মোস্টের জন্য হিসাবটা করছি। তো সেক্ষেত্রে তার টানটা হচ্ছে এই বরাবর, তার ওজনটা হচ্ছে এই বরাবর, ওকে, এটা টান, এটা হচ্ছে তার ওজন নিচের দিকে। তো আমি যদি এখন বলি কেন্দ্রমুখী বলটা কোন দিকে কাজ করছে, তখন কি করব? তখন বলতেই হবে যে টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। মাথায় রাখবা টান কিন্তু চেঞ্জ হয়, আমি কোন জায়গায় আছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের টান চেঞ্জ হবে, যেটা কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম। এখানে টান ছিল আমাদের বলছিলাম T1, এখানে টান ছিল আমরা বলছিলাম T2। সো আমরা টানকে কনস্ট্যান্ট ধরতে পারবো না এখানে, এটা হচ্ছে কথা। আমাদের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, এটা হচ্ছে আরেকটা কথা। আচ্ছা ঠিক আছে, তো এই যে টান, টান সমান আমাদের কি আসছে? টান সমান আমাদের আসছে mg প্লাস এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। কিন্তু কথা হচ্ছে আমাদের সব জায়গায় কি আমাদের মানে টান এবং ওজন পরস্পর বিপরীতমুখী থাকবে সবসময়? এটা কিন্তু সত্য না। আমাদের বস্তুটা যখন এখানে ছিল তখন কিন্তু আমাদের টানটা ছিল কোন বরাবর? টান তো অলওয়েজ কেন্দ্র বরাবর থাকবে, বস্তু থেকে কেন্দ্র বরাবরই আমাদের টানটা থাকবে। তো তখনও টান মনে করো টি বললাম আমি, ওকে। কিন্তু ওজনটা কিন্তু এখন আর টানের ঠিক বিপরীত দিকে না, এখন কিন্তু ওজনটা নিচের দিকে। ওজন তো সবসময় একই দিকেই থাকে। তাহলে এখন টানের সাথে ওজনের যে সম্পর্কটা সেটা হচ্ছে এই বরাবর। এই বরাবর ওজনের যে উপাংশটা আছে সেটা আমাদের টানকে বাধা দিচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে। তাহলে এই দিকের উপাংশটা কি? যদি এই কোণটা থিটা হয় তাহলে নির্দ্বিধায় বলা যায় যে এটা হচ্ছে থিটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি mg cos of থিটা। তাহলে আমরা সূত্রটা বলে দিতে পারি কিভাবে, যে টান, ডেফিনেটলি টান বড় হওয়া লাগবে সব ক্ষেত্রেই, নাহলে তো কেন্দ্রমুখী বল থাকবে না। তাহলে বলতেই পারি t মাইনাস mg cos of থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। তাহলে এখান থেকে আমরা টান কি পাচ্ছি? এখান থেকে আমরা টান পাচ্ছি t ইজ ইকুয়াল টু mg cos of থিটা প্লাস এম ভি স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর। এখন তুমি থিটার মান চেঞ্জ করো, তুমি ওই অনুযায়ী টানের মান পেয়ে যাবা। তুমি থিটার মান বিভিন্ন নাও, থিটার মান 0 ডিগ্রি বসাও, তুমি cos 0 সমান 1 পেয়ে যাচ্ছে। যেমনটা এখানে যখন আমাদের বস্তুর এই কালো রঙের অবস্থানে আছে তখন কিন্তু আমাদের থিটাটা 0, কারণ থিটা আমি ধরছি কিন্তু এই লাইনের সাথে, এই লাইনের সাপেক্ষে কিন্তু আমি থিটাটা ধরছি। যখন আমার এটা নামতে নামতে একদম এই কালো রঙের জায়গায় চলে, ভরার জায়গায় চলে আসছে, তখন কিন্তু থিটা 0 ডিগ্রি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন এই ধরনের ম্যাথ সলভ করার জন্য। তো তোমার এটাই মাথায় রাখা লাগবে যে কেন্দ্রমুখী বলের দিকে অথবা কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে যতগুলো বলের উপাংশ থাকে সবগুলোকেই তোমার কাজে লাগানো লাগবে, ওকে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটার নাম হচ্ছে গত ক্লাসে আমরা পড়ি নাই, সেটার নাম হচ্ছে ওজনহীনতা, ওকে। সেটার নাম হচ্ছে ওজনহীনতা বা ওয়েটলেসনেস। ওজনহীনতা বা ওয়েটলেসনেস।
আচ্ছা, তো এখন একটা জিনিস বলো, আমি কি তোমাদের ক্লাসে অ্যাপোলো 13 এই মুভিটা নিয়ে কোনো কথা বলছিলাম? না ভাইয়া। কোনো একটা ক্লাসে কথা বলিনি অ্যাপোলো 13 নিয়ে? আচ্ছা, বলি নাই যেহেতু বলে ফেলি, এটা তোমাদের কাজে লাগবে। কাজে লাগবে না, জাস্ট গল্পই বলবো আর কি, আর কিছু না। অ্যাপোলো 13 একটা মুভি, ওকে? এই মুভিটা 90s এর মুভি, এবং এটা হচ্ছে একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি, যেটা হচ্ছে 1969 সালে, 16 লিখে ফেলছি, 1969 সালে হচ্ছে আমরা অ্যাপোলো 11 চাঁদে পৌঁছায়, যেখানে আমাদের ওই যে চন্দ্র বিজয় নিয়ে আমাদের একটা মনে হয় প্রবন্ধ ছিল আমাদের বাংলা বইয়ে বা কোনো একটা বইয়ে, 1969 সালে সেটা হয়ে থাকে, ঠিক আছে? যে নীল আর্মস্ট্রং, বাজ আলড্রিন এরা যে পৌঁছায় চাঁদের মধ্যে, এটা তো গল্প ছিল, মানে এটা তো রিয়েল ঘটনা। নাসার অ্যাপোলো 11 দিয়ে তারা ওখানে পৌঁছায়। এবং 1970 সালে আরেকটা স্পেসশিপ পাঠানো হয় চাঁদে, মানে চাঁদকে উদ্দেশ্য করে আরেকটা স্পেসশিপ যায়, সেটার নাম হচ্ছে অ্যাপোলো 13। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে অ্যাপোলো 13 মানে চাঁদে যাওয়ার সময়, চাঁদে ঠিক পৌঁছানোর কিছুক্ষণ আগে, বা চাঁদকে দেখা যাচ্ছে তাদের ওই স্পেসশিপের জানলা থেকে চাঁদকে দেখা যাচ্ছে, একদম বড় করে চাঁদকে দেখা যাচ্ছে, ওই সময়টাতেই তাদের ইঞ্জিন ফেলিয়ার হয়ে যায়, ঠিক আছে? ইঞ্জিন ফেলিয়ার হয়ে যায়। সো ইঞ্জিন ফেলিয়ারের জন্য যে পরিমাণ জ্বালানি তাদের অবশিষ্ট থাকে, সেটা দিয়ে আর মানে চাঁদে পৌঁছানো সম্ভব না, কারণ চাঁদে যদি তারা যায় সেক্ষেত্রে তারা ফেরত আসতে পারবে না। সো তারা সামহাও আবার ব্যাক করতে হয়, এবং এই ব্যাক করতে গিয়েও তাদের যথেষ্ট ঝামেলা হয়, কারণ যে পরিমাণ জ্বালানি বাকি ছিল সেটা দিয়ে পৃথিবীতে আসা সম্ভব ছিল না। সো তারা সামহাও বাইপাস করতে হয়েছে একটা, কোনো না কোনোভাবে তারা সিস্টেম, মানে 2 ঘন্টার মুভি, এখন তার বোঝানো সম্ভব না, অনেক কাহিনী টাহিনী করে তারা শেষমেশ এসে চাঁদে মানে পৃথিবীতে পৌঁছেছে, যেখানে তাদের ওইটাও মানে আনসিওর ছিল যে তারা আসলে পৃথিবীতে ঠিক মতো পৌঁছাতে পারবে কিনা, অনেক ঝামেলা করে তারা পৌঁছাতে হয়েছে। সো এটাকে বলা হয় কি জানি বলা হয়, হ্যাঁ, মানে দ্য মোস্ট সাকসেসফুল আনসাকসেসফুল মিশন, এটা বলা হয়, মানে সবচেয়ে সফল অসফল মিশন ছিল এটা তাদের। কেন? কারণ সফল ওই হিসাবে যে তারা যে একদম মৃত্যুর মুখে চলে গেছিল, আবার যে তারা ফেরত আসতে পারছে সেজন্য। আর অসফল বলা হয় ওই জন্যই যে তারা চাঁদে পৌঁছাতে গিয়ে সামান্যর জন্য হয়ে গিয়ে আর পৌঁছাতে পারে নাই, এই যে চাঁদকে দেখে তারপর ফেরত আসতে হয়েছে, এটাই হচ্ছে সেই কষ্টের কারণ। তো আমি এই কথা এখানে ওজনহীনতা টপিকের মধ্যে এটা বলার কারণ হচ্ছে, মুভিটা যখন নির্মাণ করা হয়, হলিউড মুভি, ডেফিনেটলি টম হ্যাঙ্কসের মুভি। টম হ্যাঙ্ককে তো চিনো অবশ্যই, ওর মুভি তো অনেকগুলো দেখছো তোমরা, ওকে? দা ভিঞ্চি কোডে ছিল, তারপর আরো অনেকগুলো মুভি ছিল, ওকে? আচ্ছা, সো মুভির নামগুলো না বলি, এত মুভির নাম বলে আবার সমস্যা, সবাই পড়াশোনা বাদ দিয়ে মুভি দেখা শুরু করবে। সো অ্যাপোলো 13 2 ঘন্টার একটা মুভি। তো এখানে এই টপিকটার মধ্যে এই মুভিটা নিয়ে আসার কারণ হচ্ছে, এই মুভিতে স্পেসশিপের ভিতরে তো নর্মালি ওজনহীনতা থাকে। সো আমাদের ভিতরে যারা যাত্রী থাকে তারা সবাই ভাসতে থাকে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এই মুভি শুট করার সময় যে ওজনহীনতার সিনগুলো দেখানো হয়, এর প্রত্যেকটা সিন রিয়েল ওয়েটলেসনেস তৈরি করে তারপরে শুট করা হয়েছিল। এখানে একটাও ভিএফএক্স ছিল না। মানে যতবার তাদের ওয়েটলেসনেস শুট করতে হয়েছে, ক্যামেরাম্যান সহ অভিনেতা অভিনেত্রী সবাই অভিনেত্রী ছিল বলে মনে হয় না আমার, স্পেসশিপের মধ্যে ছিল না। সো অভিনেতা যারাই ছিল তারা সবাই রিয়েল ওয়েটলেসনেসের মধ্যেই শুট করছে, এবং ওখানে তাদের ট্রেনিং হয়েছে। এবং এটা তারা কিভাবে করছে, যেহেতু মিশনটা ছিল নাসার, অ্যাপোলো 13 যে মিশনটা 1970 সালে হয়েছিল নাসার ছিল, এই মুভি তো ওই নাসাই আবার তাদেরকে হেল্প করে। নাসারই একটা জেট ছিল, জেটের নাম ভুলে গেছি, ওই জেট দিয়েই এরা তো স্পেসে যায় নাই, ওই জেট দিয়ে গতিপথটা এমনভাবে তৈরি করা হতো, এই জেট দিয়েই গতিপথটা এমনভাবে তৈরি করা হতো যাতে 30 সেকেন্ডের জন্য একটা ওয়েটলেসনেস তৈরি হয়। ওই 30 সেকেন্ডের মধ্যে তারা সার্টেন একটা সিন শুট করতো, 30 সেকেন্ডের মধ্যে শুট করতো। আবার 30 সেকেন্ড পরে আবার তারা নর্মাল ওয়েটলেসনেস থাকতো না, তখন আবার জায়গায় আসতো, আবার 30 সেকেন্ডের জন্য তারা আবার ওয়েটলেস হইতো। এইভাবে কাজটা চলছিল। সো এইটা বলার উদ্দেশ্য এটাই যে ওয়েটলেসনেস এই মুভিতে রিয়েলি দেখানো হয়েছে, এখানে কোনো ভিএফএক্স ছিল না, ওকে? চাইলে মুভিটা দেখতে পারো, মুভিটা যথেষ্ট আমার ভালো লাগছে, 2 ঘন্টার মুভি, সময় নিয়ে দেখছি আমি। এবং আমি এই মুভি দেখার উদ্দেশ্য এটাই ছিল যে ওয়েটলেসনেস যে তৈরি করছে, আমি প্রথমে দেখছি, আমি পড়ছিলাম কোন একটা জায়গায় যে এই মুভিতে রিয়েল ওয়েটলেসনেস ক্রিয়েট করছিল, এবং সেটা দেখার জন্য এই মুভিটা দেখে ভাবছিলাম জাস্ট ওই অংশ দেখে চলে আসবো, পরে দেখলাম যে মুভিটা ভালোই লাগতেছে, পুরোটা দেখছি এই জন্য। দেখতে পারো, নেটফ্লিক্সেও আছে, বা টরেন্টো পাবা, টরেন্টো পাবা। আচ্ছা, তো এই যে ওয়েটলেসনেসের কাহিনী, হিসাবটা হচ্ছে ওজন থাকা আর ওজন অনুভব করা এক জিনিস না। এই যে ওজনহীনতা, ওজনহীনতা মানে কিন্তু এটা না যে তার ওজন নাই।
পৃথিবী তাকে টানতেছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। পৃথিবী তাকে ঠিকই টানতেছে, বাট সে কিছু ফিল করতেছে না। কেন ফিল করতেছে না খেয়াল করো। আমরা যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়াই, মনে করো আমি একটা জায়গায় দাঁড়াই আছি, এটা আমি না, আমি মনে করি কোনো একটা জায়গায় দাঁড়াই আছি, এই যে এইভাবে। সো এই সারফেসটা আমাকে ঊর্ধ্বমুখী যে ফোর্সটা দিবে সেটাই কিন্তু আমি ফিল করি। তার দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী ফোর্স যদি বেশি হয় আমি বেশি ওজন অনুভব করব, তার দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল যদি কম হয় আমি কম ওজন অনুভব করব। এখন সে যদি ঊর্ধ্বমুখী কোনো বল আমাকে না দেয় আমি ওজনহীন অনুভব করব। এবং সেটা কখন হয়? সেটা হয় তখন, কেসগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে। ধরো একটা লিফট, ওজনহীনতা তো তার আগে আমাদের ওজন অনুভবটা একটু পড়ে ফেলা উচিত। বাই দ্য ওয়ে, ওজন অনুভবটাই তো আসলে ওজনহীনতার একটা, ওজনহীনতা তো আসলে ওজন অনুভবেরই একটা অংশ। ওজন যখন একদমই অনুভব করি না তখনই আমরা ওজনহীন মনে করি নিজেকে, ওজন অনুভব। আচ্ছা, তো ধরো এই প্ল্যাটফর্মটাতে আমি আসি, এই প্ল্যাটফর্মটা নড়াচড়া করতেছে না, জায়গায় আছে, জায়গায় মতো আছে একদম এটা। তো আমার ওজন এমজি নিচের দিকে, এমজি আমার ওজন নিচের দিকে, তলটা আমাকে ঊর্ধ্বমুখী বল দিচ্ছে আর ইজ ইকুয়াল টু এমজি। তো আমি ডেফিনেটলি এমজি ওজন অনুভব করছি, সেটা আমার নর্মাল, তো আমি নর্মাল ফিল করব। কিন্তু যখন এই প্ল্যাটফর্মটা এ ত্বরণে উপরে উঠতে থাকে, যখন এই প্ল্যাটফর্মটা এ ত্বরণে উপরে উঠতে থাকে, তখন প্ল্যাটফর্মটা তো আমাকে এমজি দিচ্ছেই অলরেডি, এমজি পরিমাণ ঊর্ধ্বমুখী বলতে প্ল্যাটফর্ম আমাকে দিচ্ছেই। সাথে সাথে সে যেহেতু এ ত্বরণে উঠছে, এখন সাথে করে সে এক্সট্রা একটা ফোর্স আমাকে দিচ্ছে, সেটা হচ্ছে এম এ, আমার ভর এম এবং আমার উপর প্রযুক্ত ত্বরণ এম এ। তাহলে দুইটা বল আমার উপর এখন কাজ করছে, একটা হচ্ছে এমজি এবং একটা হচ্ছে এম এ। তো এখন আমি কিন্তু ঊর্ধ্বমুখী বল কতটুকু ফিল করছি? আমি ঊর্ধ্বমুখী বল ফিল করছি এমজি প্লাস এম এ, যেহেতু দুইটাই একই দেখে আমি দুইটাই ফিল করছি। তা আমার অনুভূত ওজনের পরিমাণটা কত হয়ে গেল? এম ইন্টু জি প্লাস এ। এই হচ্ছে কাহিনী, এম ইন্টু জি প্লাস এ। ওকে, এই হচ্ছে আমার অনুভূত ওজন। ওকে, এখন ধরো এই লিফটটা অথবা এই প্ল্যাটফর্মটা আমাকে নিয়ে নিচে নামছে, এই লিফটটা বা এই প্ল্যাটফর্মটা কি হলো, আমাকে নিয়ে নিচে নেমে যাচ্ছে। আমি আমার জায়গাতেই আছি, সে এ ত্বরণে নিচে নেমে যাচ্ছে। তো তার দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল তো আছেই, যেটা হচ্ছে এমজি, এবং সে যেহেতু এ ত্বরণে নিচে নেমে যাচ্ছে তাহলে নিম্নমুখী একটা বল সে আমাকে প্রয়োগ করছে, হুইচ ইজ এম এ। তো একটা বল হচ্ছে তার দ্বারা প্রযুক্ত এমজি উপরের দিকে, একটা হচ্ছে তার দ্বারা প্রযুক্ত বল এম এ নিচের দিকে। সো ডেফিনেটলি আমার এখানে আমার উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল হচ্ছে এমজি মাইনাস এম এ। সো আমি কি নর্মাল ওজনের চেয়ে কম ফিল করবো না এখন? আমার তো ওজন ছিল নর্মালি এমজি, এখন আমি এম ইন্টু জি মাইনাস এ ফিল করছি। সো ডেফিনেটলি আমি কম ওজন অনুভব করব। তো এই ঘটনাটাই ঘটে যখন আমরা লিফটে করে উপরে উঠি বা লিফট করে নিচে নামি। যখন উপরে উঠি তখন কিছু সময়ের জন্য লিফটটা ত্বরণপ্রাপ্ত হয়, তখন আমরা ওজন বেশি অনুভব করি। আর যখন লিফটটা নিচে নামা শুরু করে তখন কিছু সময়ের জন্য আমাদের লিফটটা ত্বরণপ্রাপ্ত হয়, তখন আমরা নিজেকে ওজন একটু কম অনুভব করি। সো এই যে ওজন বেশি অনুভব করা বা কম অনুভব করা, এটাই হচ্ছে ওজনের অনুভব। এই কনসেপ্টটাই খেয়াল করো। এখন এখন যদি এই এর মানটা ধুর, এখন যদি এই এর মানটা কোনো কারণে জি হয়ে যায়, এই এর মানটা যদি কোনো কারণে জি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে বুঝতেই পারছো, যে এম ইন্টু জি মাইনাস জি, তাহলে কি এম ইন্টু জিরো। অর্থাৎ আমি তখন ওজনহীন অনুভব করব, অর্থাৎ আমি ভাসতে থাকবো তখন, বা ভাসতে না থাকি, আমি মনে করব যে লিফট আমাকে কোনো ঊর্ধ্বমুখী বল দিচ্ছে না, তখন আমি নিজেকে ওজনহীন অনুভব করব। তো এই ঘটনাটাই যখন মনে করো যে, আর স্পেসে গেলে ওজনহীনতা, স্পেসে যাওয়ার পর যে ওজনহীনতা সেটা কিন্তু আমাদের রিয়েল ওজনহীনতা, কজ ওইখানে আমাদের আসলেই কোনো গ্র্যাভিটি থাকে না, তো সেটা তো ডিফারেন্ট কেস। বাট ওজনহীনতা অনুভব করা আর ওজন থাকা দুইটা এক জিনিস না। ধরো পৃথিবীর খুবই নিকট দিয়ে একটা প্লেন যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে একটা। পৃথিবীর খুবই নিকট দিয়ে, পৃথিবীর খুবই নিকট দিয়ে একটা প্লেন যাচ্ছে। ওকে, সো তার ভিতরে ডেফিনেটলি যাত্রীরা আছে। এখন পৃথিবীর খুব নিকট দিয়ে যখন আমাদের প্লেনটা যাচ্ছে, সো ডেফিনেটলি তার একটা কেন্দ্রমুখী বল, যেহেতু বৃত্তাকার গতির মধ্যে সে চলে আসছে, একটা কেন্দ্রমুখী বল কাজ করবে। ওকে, তো এখন একজন যাত্রীর কথা চিন্তা করো, একজন যাত্রীর ওজন মনে করো এমজি। তো একজন যাত্রী যদি আমাদের প্লেনের প্ল্যাটফর্মের উপর এমজি পরিমাণ ফোর্স দেয়,
একজন যাত্রীর কথা চিন্তা করো, একজন যাত্রী যদি আমাদের প্লেনের প্ল্যাটফর্ম বা প্লেনের ফ্লোরের উপর mg পরিমাণ ফোর্স দেয়, সো ডেফিনেটলি প্লেনের ফ্লোরটাও তার উপর mg পরিমাণ ঊর্ধ্বমুখী বল দিবে। ওকে, এখন খেয়াল করো, যেহেতু সে বৃত্তাকার গতির অংশ হয়ে গেছে, তাহলে যদি এমন হয় যে মানুষটার ওজন যা, একটা মানুষের কথা চিন্তা করো, সবার কথা চিন্তা করতে হবে, মানুষটার ওজন যা সেটা যদি কেন্দ্রমুখী বলের সমান হয়ে যায়, মানুষের ওজন যা সেটা যদি কেন্দ্রমুখী বলের সমান হয়ে যায়, তাহলে বুঝতে পারছো কাহিনী কি? আসলে আমাদের প্লেনটা নিম্নমুখী যে পরিমাণ ফোর্স ফিল করছে সেটা আসলে ওজনের সমান। নিম্নমুখী যে পরিমাণ ফোর্স সে ফিল করছে সেটা আসলে ওজনের সমান। তাইলে প্লেনের ফ্লোর যে তাকে ঊর্ধ্বমুখী বল দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে না, কারণ তার সমস্ত বল নিম্নমুখী এবং সেটা ওজনের সমান। এবং খেয়াল করো, ভরের উপর কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করছে না, mg সমান mv স্কয়ার বাই আর কাটা। তো এটা পুরা প্লেন হোক অথবা একটা যাত্রী হোক একই কথা। তাহলে যদি এমন হয় যে তার কেন্দ্রমুখী ত্বরণ জি এর সমান হয়ে যায়, বি স্কোয়ার বাই আর যদি জি এর সমান হয়ে যায়, তখন কিন্তু আর সে ঊর্ধ্বমুখী কোনো ফোর্স ফিল করছে না, কারণ প্লেনের প্ল্যাটফর্ম বা প্লেনের তল তাকে কোনো ঊর্ধ্বমুখী বল দিচ্ছে না। কখন হবে সেটা? যখন কেন্দ্রমুখী ত্বরণটা অভিকর্ষজ ত্বরণের সমান হয়ে যাবে। এবং সেটা কখন হবে? এই যে ভিটা, এই ভিটা আসলে কার বেগ? এটা হচ্ছে ভিটা হচ্ছে আমাদের ওই যে বৃত্তাকার পথে গতিশীল আমাদের প্লেনের রৈখিক বেগ। তো প্রশ্ন এটাই থাকে যে একটা প্লেন পৃথিবীর নিকট দিয়ে কত বেগে গেলে ভিতরে থাকা যাত্রীগণ ওজনহীন অনুভব করবে। এই হচ্ছে সেই কাহিনীটা, এই হচ্ছে সেই শর্তটা, যে তখন ভি ইজ ইকুয়াল টু রুট ওভার আর জি। এবং এটা কি তোমাদের মনে আছে যে গত ক্লাসে কিন্তু আমরা সেম জিনিস পড়েছিলাম, কখন সে ওজন অনুভব করে? যখন ভি সমান রুট ওভার আর জি হয়। এটা প্লেনের ক্ষেত্রেও সত্য। গতকালকে পড়ছিলাম আমরা অনুভূমিকভাবে একটা বস্তুকে আমরা ঘোরাচ্ছি, কোনো একটা জায়গায় গিয়ে তার ব্যাগটা হয়ে গেছিল কি ভি টু সমান কি ছিল? রুট ওভার আর জি। তখন আমি বলছিলাম কি এখানে কোনো টান থাকে না, অর্থাৎ এখানে সে কোনো ওজন অনুভব করে না। আচ্ছা, তো এখানেও সেম কথা, যখন প্লেনের বেগ পৃথিবীর নিকট দিয়ে গমনকারী একটা প্লেনের বেগ যদি রুট ওভার আর জি হয়ে যায়, অর্থাৎ আর হচ্ছে এখানে কার ব্যাসার্ধ? আর হচ্ছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ, কারণ প্রশ্নে বলেই দিছে পৃথিবীর খুব নিকট দিয়ে গমনকারী। তাহলে ডেফিনেটলি তুমি এই যে ক্ষুদ্র এইচ, এটাকে তোমরা নগণ্য ধরতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে আর প্লাস এইচ ইজ অলমোস্ট ইকুয়াল টু আর। তাহলে প্লেনের বেগ যদি হয় ভি সমান রুট ওভার, প্লেনের ক্ষেত্রে আমরা বলবো এটা যে ভি সমান রুট ওভার আর জি, যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে ভিতরে থাকা যাত্রীগণ ওজনহীন অনুভব করবে। ওকে, এই হচ্ছে ওজনহীনতার হিসাব। আশা করি বুঝতে পারছো কম বেশি সবাই। আচ্ছা, এরকম আরেকটা কেস আছে, লিফটের মতো করে আরেকটা কেস। সেটা হচ্ছে আমি একটা সুতার সাহায্যে একটা বলকে বেঁধে রাখলাম। ওকে, এবং আমি বলের ভর যেহেতু, খেয়াল করবা, বলের ভর হচ্ছে এম, সো বলের ওজন হচ্ছে এমজি নিচের দিকে। ওকে, বলের ভর হচ্ছে এমজি নিচের দিকে। আমি যদি বলটাকে ধরে টান দিই উপরের দিকে, সেক্ষেত্রে কি আমার তাকে বেশি ওজন মনে হবে, নাকি যখন এই সেম বলটাকে আমি যদি তাকে উপরের দিকে এ ত্বরণে টান দিই, সেক্ষেত্রে আমি কি তাকে বেশি ওজন মনে করব, নাকি আমি যদি তাকে এ ত্বরণের নিচে নামাই দিই সেক্ষেত্রে আমার তাকে বেশি ওজন মনে হবে? বলো তো। উপরের দিকে টান দেওয়ার সময় বেশি ওজন মনে হবে। হ্যাঁ, স্বাভাবিক। কারণ খেয়াল করো, ধরো আমি এখানে টানটুন কিছু দেই নেই, টানটুন যদি আমি কিছু না দিই, তাহলে সে যে স্থির থাকতো, সেক্ষেত্রে সে স্থির থাকতো কেন? কারণ এমজি নিচের দিকে, তো সেজন্য এমজি তো নিচের দিকে, সেজন্য সে বলটাকে নিচে নামাতে চাচ্ছে, কিন্তু সে নিচে নামতেছে না কেন? কারণ তার উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে, যেটা এক্স্যাক্টলি এমজি এর সমান, সেটা হচ্ছে সুতার টান। সুতার টান তো ঊর্ধ্বমুখী থাকবে এখানে। ওকে, এই ক্ষেত্রে তো যখন আমি এ ত্বরণের তাকে উপরে তুলছি, তাহলে কিন্তু সুতার টানের সাথে এটা আরো অ্যাড হচ্ছে। তাহলে ডেফিনেটলি যখন সে স্থির ছিল তখন টানের মানটা এমজি এর সমান, ঠিক আছে, তখন টানের মানটা এমজি এর সমান। কিন্তু যখন আমি তাকে এ ত্বরণের উপরে তুলছি তখন কিন্তু ওই মানটা একটু বেড়ে যাবে, তখন হয়ে যাবে টি প্লাস এ, অর্থাৎ আমরা তখন পাবো এমজি প্লাস, সরি, টি প্লাস ঊর্ধ্বমুখী বলের জন্য প্রযুক্ত বলটা আর কি। তাহলে এম এ প্লাস এমজি, তখন এই দুইটা এড হয়ে যাবে। তখন আমরা ওজন কতটুকু মনে হবে তার? এম ইন্টু জি প্লাস এ। আর এখানে লিফটের মতো উল্টাটা এম ইন্টু জি মাইনাস এ। ওকে, এই হচ্ছে কাহিনী। তো এইরকম যত সিনারিও আছে মোটামুটি যেগুলো আসতে পারে পরীক্ষা, সেগুলো দেখাই দিলাম। এই যে আমার একটা বলকে বেঁধে উপরে তোলা, নিচে নামানো, তারপরে প্লেন পৃথিবীর নিকট দিয়ে যাওয়া, যাত্রীদের ওজনহীন অনুভব করা,
ওকে, তারপরে হচ্ছে লিফটের উপরে ওঠা, লিফটের নিচে নামা, এই কেসগুলো সবগুলোই ওজনের অনুভব বা ওজনহীনতার অংশ থেকেই আসে। সো আশা করি অংশটা বুঝতে পারছো। ওকে, আর এই যে বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় টানের মান, সেটা আমরা দেখতে পারলাম। আচ্ছা, আমরা তো মাত্র দেখলাম যে একটা বৃত্তাকার গতিতে একটা বস্তুকে আমি হয় অনুভূমিকভাবে ঘোরাচ্ছি, না হয় উলম্বভাবে ঘোরাচ্ছি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে রাখা দরকার। যখন আমি একটা বস্তুকে অনুভূমিকভাবে ঘোরাবো, একদম একদম পিওর অনুভূমিকভাবে যদি আমি একটা বস্তুকে ঘোরাই, সেক্ষেত্রে কাহিনীটা কি হয় একটু খেয়াল করবা। আমি যদি একদম অনুভূমিকভাবে অর্থাৎ ভূমির সমান্তরালে একটা বস্তুকে ঘোরাতে থাকি, মনে করো আমি সেই মানুষটা, এই হচ্ছে আমার হাত, আমার হাতটা মাঝখানে থাকা দরকার ছিল। এই মনে করো আমার হাত, আমি এই হাত দিয়ে বস্তুটাকে ঘোরাচ্ছি। বুঝতেছো কাহিনীটা আশা করি। বেকার বালক, কোয়ারেন্টাইন এফেক্ট, বাসায় বসে সে এগুলা করতেছে। যাই হোক, ওকে, ঘোরাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি যে কেন্দ্রমুখী বলটা বের করো, তো এখানেও তোমার মাথায় আসতেই পারে যে ওজন তো এখনো আছে, এমজি তো ওজন, মাথায় রাখবে এটা কিন্তু অনুভূমিকভাবে ঘুরতেছে, এটা কিন্তু একদম ভূমির সমান্তরাল, তাহলে এমজি নিচের দিকে, সুতার টান তো কেন্দ্র বরাবর থাকবেই। এক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু এমজি এর কোনো উপাংশ টি এর দিকে বা টি এর বিপরীত দিকে নাই। কারণ কি? কারণ হচ্ছে এখন এমজি এর সাথে টি এর কোণটা কত ডিগ্রি, বা এই রেখা বরাবর এমজি এর উপাংশ কত, 0 হবে, কারণ cos 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি একটা বস্তুকে অনুভূমিকভাবে ঘোরাই, সেক্ষেত্রে তার ভরটা আসলে ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? তার ওজনটাই ম্যাটার করে না এই জন্য। তো সেক্ষেত্রে শুধুমাত্র সুতার টানটাই কেন্দ্রমুখী বল। তো এটা তোমাদের একটু খেয়াল করা লাগবে। তো তোমাকে যে প্রশ্নটা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের বস্তুটা কি উলম্বভাবে ঘূর্ণনশীল নাকি অনুভূমিকভাবে ঘূর্ণনশীল? যদি শুধুমাত্র অনুভূমিকভাবে ঘূর্ণনশীল থাকে, ইন দ্যাট কেস তুমি শুধুমাত্র টান সমান কেন্দ্রমুখী বল বলতে পারবা। আর যদি উলম্বভাবে ঘূর্ণনশীল থাকে, সেক্ষেত্রে তো আমরা জেনারেল আলোচনা করেছি একটু আগে। তো যদি অনুভূমিকভাবে ঘূর্ণনশীল থাকে, সেক্ষেত্রে তো আমাদের এমভি স্কয়ার বেয়ার। কিন্তু কাহিনী হচ্ছে, আমরা তো সবসময় এরকম নাও ঘোরাতে পারি। আমি তো একটা জিনিসকে এভাবে ঘোরাতে পারি, তাই না? যেটা অনুভূমিকভাবেও না 100%, উলম্বভাবেও না 100%। এই ঘূর্ণনটা তো পসিবল, তাই তো? এইভাবে তো আমরা ঘোরাই জিনিসপত্রকে। এই যে এইভাবে আমি তাকে ঘোরাচ্ছি, কোনাকুনি করে ঘোরাচ্ছি। তো সেই ক্ষেত্রে তার অ্যানালাইসিসটা আমরা কিভাবে করব? আমি আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। বস্তুটা মনে করে এখানে আছে, এই জায়গাটাতে আছে। তো এখন মনে করো সে উলম্ব রেখার সাথে আলফা কোণে আছে। মনে করো সে উলম্ব রেখার সাথে আলফা কোণে আছে। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পারছো কাহিনীটা আসলে কোন দিকে যাচ্ছে। এই জায়গাটাতে আমি যদি চিন্তা করি, এই জায়গাটাতে, সেক্ষেত্রে খেয়াল করো টানটা তো আর কেন্দ্র বরাবর থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। তো এইদিকে আমার টানটা আছে। ওজন যেটা আছে, ওজন কিন্তু এখন আর পুরা মানে কি বলবো, অব্যবহার্য না। এটাকে এখন ব্যবহার করা যাবে। কেন? কিভাবে? খেয়াল করো, এটা যদি আলফা হয়, আমি কি এটাকেও আলফা বলতে পারি না? একান্তর কোণ। তো তখন কিন্তু ওজনের একটা উপাংশ আমাদের টানের ডিরেকশন আমরা পাচ্ছি, সেটা আমরা কি পাচ্ছি? এমজি কজ আলফা। ঠিক আছে? তখন কিন্তু আমাদের টি প্লাস এমজি কজ আলফা মিলে আমাকে কি দিচ্ছে? এম ভি স্কোয়ার বাই আর। তো সিচুয়েশন বিভিন্ন রকম হতে পারে। সো তুমি যদি তোমার ভিজুয়ালাইজেশন ভালো থাকে, কনসেপ্ট যদি তোমার ঠিক মতো থাকে, তাহলে তুমি এগুলো নিয়ে কাজ করতে পারবা। আশা করি বুঝতে পারছো। বা আমাদের বস্তুটা যদি এই জায়গাটাতে থাকতো, তখন কিন্তু আমাদের টানটা থাকতো এদিকে, আর ওজনজনিত বলটা থাকতো এইদিকে। স্বাভাবিক, বুঝতেই পারছো। ওজনটা তো এখন, ওজনের কোনো উপাংশ তার এখন উপর দিকে থাকবে না ডেফিনেটলি। ওজন তো সবসময় নিম্নমুখী। সো ওজনের একটা উপাংশ তখন থাকতো এইদিকে। সেটা কোণের হিসাব করে যাই আসুক তা। এই যদি আলফা হয়, এটা আলফা, তাহলে তখন এমজি কজ আলফা আমাকে বাধা দিত। তখন আমি লিখতাম টি মাইনাস এমজি কজ আলফা। আশা করি সিচুয়েশনটা বুঝতে পারছো। বিভিন্ন কেসে আসতে পারে এগুলো থেকে। একদম পিওর অনুভূমিক, পিওর উলম্ব, অথবা অনুভূমিক উলম্বের মিশ্রণ থাকতে পারে। সো আশা করি কেসগুলো ধরতে পারবা। আরেকটা ফোর্স যেটা তোমাদের আরেকটা ডিফারেন্ট টাইপের ফোর্স, যেটা তোমরা মানে খুব ডিটেলে পড়ো নাই বা খুব ডিটেলে তোমাদের বইয়ে দেয়া নাই, সে বলটার নাম হচ্ছে কন্টাক্ট ফোর্স বা স্পর্শ বল। তো স্পর্শ বল নিয়ে তেমন কথা আমিও বলবো না। আমি এগুলোর উপর আলাদা ভিডিও বানাবো, সেক্ষেত্রে তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওগুলো। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি যা যা টপিক ছিল শেষ। আমরা এখন একটু
কিছু প্রবলেম দেখে ফেলি এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে। যদিও চ্যাপ্টারের টপিক পড়ানোর সময়ই আমি সব টপিকের উপর কিছু 1-2টা করে ম্যাথ দিছি তোমাদেরকে, তো সেগুলো থেকে তো আইডিয়া হয়ে গেছে অলরেডি কি ধরনের ম্যাথ আসে পরীক্ষায়। তারপরেও কিছু ম্যাথ দিই। তো সেক্ষেত্রে তোমরা লামির উপপাদ্যটা একটু কষ্ট করে মুখস্থ রেখে ফেলো, যদিও ওইটা তোমাদের স্থিতিবিদ্যাতে তোমরা পাবা। লামির উপপাদ্য তোমাদের স্থিতিবিদ্যাতে আসবে, ম্যাথের স্থিতিবিদ্যা যখন পড়তে যাবা তখন তোমরা লামির উপপাদ্য পাবা। কিন্তু তার আগে লামির উপপাদ্য একটু আমি তোমাদেরকে মনে রাখাই দিই, এটা তোমাদের কাজে লাগবে। খেয়াল করবো, লামিস থিওরেম। থিওরেমটা হচ্ছে, যদিও আগে একবার পড়াইছি হয়তো আমার মনে হচ্ছে, আমাদের 3টা বল থাকবে এখানে, 3টি বল থাকবে। পড়াইছিলাম পড়াইছি, তারপরে একটু মনে করে দিই। 3টি সমতলীয় বল, 3টি সমতলীয় বল, এবং অবশ্যই এরা সমবিন্দু। 3টা বলই সমতলীয়, মানে 3টা বলই অথবা 3টা বলকে রিপ্রেজেন্ট করব আমরা যে সরল রেখাগুলো দিয়ে বা যে ভেক্টর দিয়ে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করব, সেই 3টা ভেক্টর যাতে একই সমতলে থাকে এবং 3টা বলই একই বিন্দুতে কাজ করবে, অর্থাৎ একই বস্তুর উপর যদি 3টা বল কাজ করে এবং তারা যদি সমতলীয় হয় এবং তারা যদি লব্ধি শূন্য হয়, সবগুলা বলের লব্ধি যদি শূন্য হয়, তাহলে সূত্র হচ্ছে 3টা বল মনে করো, একটা হচ্ছে পি যদি হয়ে থাকে, একটা হচ্ছে কিউ, এবং মনে করো একটা হচ্ছে আমাদের আর, পি কিউ আর, এবং প্রত্যেকটা ভেক্টরের সাথে প্রত্যেকটা আমি কোণ বলে দিই আলফা, এটার সাথে এটা হচ্ছে মনে করো বিটা, আর আর এর সাথে পি এর মনে করো গামা। যদি এরকম কাহিনী হয়ে থাকে তখন সূত্রটা হচ্ছে প্রত্যেকটা বল তার অপর 2টা বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাইলে আমি যখন পি বলবো তখন আর এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে সে, তাহলে ডিভাইডেড বাই পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই, তখন কি আর এবং পি এর মধ্যবর্তী কোণ, তাহলে সাইন গামা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। তো এটা জাস্ট একটু মুখস্থ রাখো কষ্ট করে, স্থিতিবিদ্যা আসলে তো তখন পড়ে ফেলবা। আপাতত ফিজিক্সের স্বার্থে একটু মনে রাখো, কাজে লাগবে। ওকে, আমরা ম্যাথ সলভ করতে কাজে লাগবে, আর কিছু না। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা অনেকেই খেয়াল করে থাকবা, তোমরা অনেকেই হয়তো গাণিতিক পদার্থবিজ্ঞান নামের যে বইটা আছে ওইটা পড়ো। তো এই বই বলো আর অন্য যে কোনো বই বলো, সংঘর্ষের ম্যাথগুলো কিন্তু তারা একটা কঠিন সূত্র দিয়ে সলভ করে। যেমন ধরো সংঘর্ষের যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে থাকে তখন V1 এর সূত্র তারা বলে যে M1 - M2 ডিভাইডেড বাই M1 + M2 ইন্টু U1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 + M2 ইন্টু U2। সূত্র আমারও এটা মুখস্থ ছিল না, কখনোই মুখস্থ ছিল না, এখনো মুখস্থ নাই, আশা করি তোমাদেরও মুখস্থ নাই এটা। ঠিক আছে, যদি ওই সূত্র ইউজ না করতে চাও তাহলে আমি যে শর্টকাটটা বলছিলাম U1 + V1 = U2 + V2, ওইটাই মাথায় রাখো, তাইলেই কাজ হয়ে যাবে। সো অন্য বইয়ের সলিউশন দেখে ঘাবড়ানোর কিছু নাই, তুমি মানে সবচেয়ে ভালো যে সলিউশনের মেথডটা সেটা ইউজ করবা। কারণ বইগুলাতে মানে নর্মালি তারা আপডেট করতে চায় না, যদি খুব দরকার না পড়ে তারা কিন্তু আপডেট করে না, কারণ এটা একটা ঝামেলার প্রসেস। তারা একই পেজ আবার ঢুকিয়ে দেয়, নতুন এডিশন দিয়ে একই পেজ আবার ঢুকিয়ে দেয়। ঠিক আছে, হয়তো নতুন বছর যে ভার্সিটির প্রশ্নগুলো আসে সেগুলো অ্যাড করে, আদারওয়াইজ তারা তেমন কিছু অ্যাড করে না। কারণ পুরান লেখাকে আবার তারা এডিট করতে চায় না, এটা হচ্ছে কথা। সো যদি তারা জেনেও থাকে যে এটা এইভাবে ইজিলি করা যায়, তারপরেও তারা এটা অ্যাড করতে চায় না। যেমন ধরো গত 5-6 বছর ধরেই মনে হয় ইসহাক স্যারের বইয়ে যে উদাহরণের ভুলগুলো ছিল, তারপরে এক্সারসাইজের আনসারের যে ভুলগুলো ছিল হয়তো সেগুলো এখনো একই রকম আছে, মানে কখনোই চেঞ্জ হয় না। তার মানে এটা না যে তারা এগুলা ভুল বুঝে নাই বা তারা ভুল জানে না, তো জানে, তারা আপডেট করার দরকার মনে করে নেই। আচ্ছা, একটা জি ভাইয়া, ওই যে বলছিলেন যে শর্টকাট যে সূত্রটা, এটা আবার বললে ভালো হয়। কোন শর্টকাট সূত্রটা একটু বলো তো। এই মাত্র যে বললেন U1 + ও U2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখার জন্য তোমার আমার নিউটন এন্ড মেকানিক্সের যে ক্লাসটা আছে সংঘর্ষ, সেটা দেখে ফেলতে পারবা। তুমি তো নতুন আসছো নাকি গ্রুপের মধ্যে? তো আমার একটা জি জি ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করতে হবে। তো তখন আমি তোমাকে আমার প্রিভিয়াস ক্লাসগুলোর লিংক দিয়ে দিব, মানে শেয়ার করে দিব, প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবা। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো দেখো এই ম্যাপটা কি আমি তোমাদেরকে দিয়েছিলাম কিনা একটু মনে করে দেখো তো। একটা আমাদের হেলানো তল ছিল, এই হেলানো তল বরাবর একটা সিলিন্ডার গড়িয়ে যাচ্ছিল। সাফায়েত, এটাকে আমি দিছিলাম ক্লাসে?
না ভাইয়া। আচ্ছা, তাহলে এটা এখন সলভ করতে হবে, এটা একটা প্রবলেম। এটা ভাই রোলার কোস্টারটা কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, হয়েছে 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 হয়েছে, তোমার এটা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে একটা মনে করো আমাদের অনুভূমিক আনত তল, আনত তল বরাবর একটা সিলিন্ডার, আনত তল বরাবর একটা সিলিন্ডার গড়িয়ে গড়িয়ে নামে, বুঝতেই পারছো যেহেতু সিলিন্ডার, তাকে যদি আমি ছেড়ে দিই সে তো গড়িয়ে উপর থেকে নিচে আসবে। প্রশ্ন হচ্ছে যখন সে একদম নিচে চলে আসবে তখন তার ভেলোসিটি বা ব্যাক কি হবে, তখন তার ব্যাকটা কি হবে, সেটা হচ্ছে টাস্ক। এখন এখানে ইনফরমেশন কি কি লাগবে আমি বলে দিই, মানে ইনফরমেশন যা যা দরকার আমি দিয়ে দিচ্ছি। ধরো এটা 10 মিটার হাইট থেকে নিচে নামবে, 10 মিটার হাইট থেকে সে নিচে নামবে। ওকে, এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার ব্যাসার্ধ হচ্ছে, মনে করো ব্যাসার্ধ বলতে বুঝতেছো কোন অংশটা, এই যে এইখান থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ মনে করো 5 সেন্টিমিটার, খুব একটা বড় না সাইজে সে। তার ভর হচ্ছে সে 5 কেজি, ভর হচ্ছে 5 কেজি। আর কোন ইনফরমেশন লাগবে, আর কোন ইনফরমেশন দিয়ে দিই। এই যে তলটা, এই তলটা মনে করো 30 ডিগ্রি কোণে আছে। তো 30 ডিগ্রি কোণে হেলানো একটা তলের, যেটার হাইট হচ্ছে একদম টপমোস্ট পজিশন হচ্ছে 10 মিটার, তো ওই জায়গা থেকে একটা সিলিন্ডার গড়িয়ে গড়িয়ে নিচে নামবে, যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, যার ভর হচ্ছে 5 কেজি। যখন সে একদম নিচে চলে আসবে, একদম তলের একদম মানে বটমে চলে আসবে, তখন তার যে ভেলোসিটি, তার যে রৈখিক ব্যাগটা, ভেলোসিটি বা ভি, সেই ব্যাগটা কত হবে সেটা বের করতে হবে। করে ফেলো ঝটপট। হয়েছে কারো? ও হ্যাঁ, 5টা আনসার চলে আসছে, ওয়েট। আচ্ছা, এগুলো আগের মেসেজ। আচ্ছা, তন্ময় খান একটা প্রশ্ন করছিল যে ওই যে লিফটের ক্ষেত্রে সে প্রশ্ন করেছিল যে ওয়েট জিরো কি তখন হবে যখন লিফট ছিঁড়ে পড়ে যাবে। হ্যাঁ, তখন ওয়েট সে জিরো ফিল করবে, ওয়েট জিরো হবে না, ওয়েট সে ফিল করবে তার ওজন জিরো হয়ে গেছে, অর্থাৎ সে কোনো ঊর্ধ্বমুখী ফোর্স লাভ করবে না। আচ্ছা, আশরাফুল ইসলাম রাফি বলছিল আবার রিপিট করলে ভালো হয়, আমি শুনে নেই কি রিপিট করতে বলছো, কারণ চেট আমার চেক করা হয় না বেশি একটা। আচ্ছা আচ্ছা, ফাহমিদে বলছে যে ভাই বালতি ঘোরালে পানি ছিটকে পড়বে কিনা, এই ম্যাথটা করান। ওইটা এক্স্যাক্টলি সেম ম্যাথ, ওইটা এক্স্যাক্টলি সেম ম্যাথ। সেম ম্যাথ না, ভেতরে অনেক কাহিনী আছে। আচ্ছা আচ্ছা, এইটা আগে করে ফেলো, পরে ওইটাতে যাচ্ছি। আসছে কারো আনসার? সাফায়েত? আচ্ছা, মারিয়া কি ক্লাসে আছে আজকে? সে তো একটা আজকে প্রবলেম দিচ্ছিল, ও কই?
আচ্ছা, তাহলে আমি এটা করা শুরু করি। কেউ যেহেতু এখনো নড়াচড়া নাই, ওকে শুরু করতেছি। তাহলে সাফায়াত জামিল, তুমি কি করছো একটু আমাকে বলো। ভাই বুঝতেছি না কেমনে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে করবো। ভাই যতদূর জানি হচ্ছে টোটাল শক্তি হচ্ছে রৈখিক গতিশক্তি আর ঘূর্ণন গতিশক্তির ওই যোগফল হবে। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল, এটাই তো কাজ, আর তো কিছু না। তাহলে খেয়াল করো, আমাদের বস্তুটা মনে করো এই উচ্চতায় আছে, তাই তো? তাহলে এই যে এই উচ্চতায় আছে, এই উচ্চতা থাকার ফলে তার মধ্যে একটা শক্তি জমা আছে, এটা হচ্ছে তার বিভব শক্তি। যখন সে নামতে থাকবে তখন কিন্তু খেয়াল করে ভালো করে যে এট দ্য সেম টাইম সে ঘুরছে এবং সে সামনে আগাচ্ছে, অর্থাৎ তার গতির মধ্যে রৈখিক গতিও আছে, ঘূর্ণন গতিও আছে। তার যে সামনে চলে আসা, এটার নাম হচ্ছে রৈখিক গতি। আর তার যে ঘুরতে ঘুরতে আসা, এইভাবে যে ঘুরতে ঘুরতে সে আসতেছে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। তাইলে তার যে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তর হবে, এই গতিশক্তিটা কিন্তু শুধুমাত্র এইভাবে বললে হবে না যে এখানে আমাদের mgh, এখানে আমাদের mgh সমান হাফ mv স্কোয়ার, এটা বললে হবে না। কারণ তার বিভব শক্তি এখানে 100% রৈখিক গতিশক্তিতে রূপান্তর হচ্ছে না। বিভব শক্তির একটা অংশ ঘূর্ণন গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। এখন ঘূর্ণন গতিশক্তির সূত্রটা তোমরা জানো কিনা? হাফ আই ওমেগা স্কোয়ার। বলছিলাম আমরা অনেক আগেই ক্লাসের মধ্যে জড়তার ভ্রমণ পড়ানোর সময় যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে রুল প্লে করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম রুল প্লে করে। দেখো হাফ, এটা যদি ভরের রুল প্লে করে, এটা কিন্তু সূত্রটা কিন্তু একই রকম হয়ে যায় দেখতে। ওকে, তাহলে এখন দেখো আমি কি লিখবো। এম জি এইচ ইজ ইকুয়াল টু রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার প্লাস ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে জাস্ট মানগুলো একটু 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 করে আমি সাজাই এটাকে। হাফ এম বি স্কোয়ার থাকলো, ভি বের করতে হবে কিন্তু আমাদের। তাহলে হাফ, একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক কি, তার সে তো ডেফিনেটলি তার অক্ষের সাপেক্ষে ঘুরছে, তাই না? সে তার এম আর অক্ষের স্কোয়ার সাপেক্ষে বাই টু। ঘুরছে। হাফ এম আর স্কোয়ার বা এম আর স্কোয়ার বাই টু, হাফ এম আর স্কোয়ার। আর ওমেগা তো আমরা বের করতে পারবো না এখানে, কিন্তু আমরা এটা জানি যে ভি ইজ ইকুয়াল টু ওমেগার। তাহলে ওমেগা এর জায়গায় আমরা লিখতে পারি ভি বাই আর। তাহলে ওমেগা স্কোয়ার কি হয়ে যাবে? ভি স্কোয়ার্ড বাই আর স্কোয়ার্ড। তাহলে খেয়াল করো, এই আর স্কোয়ার্ড এই আর স্কোয়ারকে কিন্তু কেটে ফেলছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ভর কিন্তু সবগুলোতেই আছে, এবং তাইলে সবগুলো থেকে আমাদের ভরটা কাটা চলে যাবে, এম 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 কাটা চলে গেলে সবগুলো থেকে। আচ্ছা, তাহলে আমাদের হাতে পড়ে থাকলো কি? এখানে থাকলো আমাদের কাছে জি ইন্টু এইচ, এখানে থাকলো হাফ ভি স্কোয়ার্ড, এখানে থাকলো 1/4 অফ ভি স্কোয়ার্ড, তাই তো? তাহলে এখন এখান থেকে জাস্ট সুন্দর করে ভিটা বের করে ফেলবা। তাহলে জি এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ারটা কমন না, 1/2 প্লাস 1/4, 4 লসাগু, 2 প্লাস 1 মানে 3, 3/4। ওকে, তাহলে বুঝতে পারছো কি হবে এখানে? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 4gh ডিভাইড বাই 3। এই হচ্ছে তোমার আনসার, জড়তার ভ্রামক। এটা হচ্ছে তোমার বেগ। সো এখানে তোমার এটাই মনে রাখা লাগবে যে যখন একটা বস্তু ঘুরতে ঘুরতে সামনে আগায়, তখন তার মধ্যে শুধুমাত্র রৈখিক গতিশক্তি থাকে না, তার মধ্যে ঘূর্ণন গতিশক্তিও থাকে। এবং ঘূর্ণন গতিশক্তির সূত্রটা একটু কষ্ট করে তোমাদের মুখস্থ রাখা লাগবে, দ্যাট ইজ হাফ আই ওমেগা স্কোয়ার্ড। ঠিক আছে, হাফ আই ওমেগা স্কোয়ার্ড। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো সবাই। জি ভাই বুঝছি। ওকে, ভেরি গুড। আনসার 9.89। আনসার এই সূত্র বসায় যদি আনসার তোমার যা আসবে তা, এই যে তুমি জি এর জায়গায় তুমি ই বসাও, 10 বসায় দাও, দেখি কি আসে। 4 ইন্টু 10 ইন্টু হাইটও তো আমি 10 বলছিলাম, ডিভাইডেড বাই 3। তাহলে 10 10 100, 100কে রুট করলে 10, 10 রুট ওভার 4/3, তাহলে 2 ডিভাইড বাই রুট 3, তাহলে 20 ডিভাইডেড বাই রুট 3 হচ্ছে আনসার। এখন রুট 3 মানে তো 1 পয়েন্ট সামথিং, তাহলে আনসার কি হবে? 20-এর কাছাকাছি থাকবে। 11.43 ভাইয়া। ওই তো। ও সরি, ভুল বলছি, যেটা আনসার আছে সেটাই শেষ। আচ্ছা, আমরা পরে চলে যাই একটু সামনে। ওকে, যে ম্যাথগুলা এমনি মেইন বইগুলোতে যে ম্যাথগুলো আছে সেগুলা খুব একটা বেশি কঠিন না। এগুলো আমি যেগুলো তোমাদের পড়াইছি এর ভিতরেই, এর এর বেশি কঠিন কোনো ম্যাথ নাই। তাও দেখছি দু একটা ম্যাথ মেইন বই থেকে দেয়া যায় কিনা।
আচ্ছা, ভাইয়া বইয়ে যে জড়তার ভ্রামক বেশ কয়েকটা দেওয়া আছে, হুম, হুম। 10-12টার মতো, সবগুলো কি পড়তে হবে প্রমাণ? না, প্রমাণ যদি 10-12টা দেয়া থাকে, তোমার যদি প্রমাণ পড়তে ভালো লাগে তাহলে পড়ো, সমস্যা নাই তো। না না ভাইয়া, ওই যে আয়তাকার পাতের জন্য একটা, গোলকের জন্য একটা, এই সেইগুলো আর কি। চার্টের মধ্যে যেগুলো দেয়া আছে ওগুলা থেকে আমি বলি নর্মালি কোনগুলা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। যেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো হচ্ছে সিলিন্ডার থেকে প্রশ্ন আসে। একটা সলিড সিলিন্ডার, যেটা নিয়ে আমরা মাত্র কথা বললাম, সলিড থেকে প্রশ্ন আসে। গোলক থেকে প্রশ্ন আসে, গোলকের কেন্দ্রবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, গোলকের যদি অক্ষ থাকে, সেই অক্ষের সাপেক্ষে যদি ঘুরতে থাকে তার সাপেক্ষে জড়তার ভ্রামক আসে। চাকতি, একটা চাকতি বা এইরকম, এইটা যদি ঘুরতে থাকে তার জড়তার ভ্রামকগুলো আসে। আর একটা চাকতির প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে বা একটি চাকতিকে স্পর্শ করে গেছে এরকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই ধরনের প্রশ্ন আসে। তো আমি মেইন বইয়ের যে চার্ট আছে ওই চার্ট থেকে বলে দিব কোনগুলো পড়তে হবে। ঠিক আছে, সবগুলো মুখস্থ করার দরকার নাই, আসলে মাথায় লোড নিয়ে লাভ নেই, কারণ ঘুরে ফিরে দেখবা পরীক্ষায় প্রশ্ন দুই একটা টাইপ থেকে, দুই একটা মানে শেপ থেকে বেশি প্রশ্ন আসে। আর এমনি যদি প্রমাণ দেয়া থাকে বই, প্রমাণগুলো পড়িও, কারণ প্রমাণগুলো ইন্টারেস্টিং, প্রমাণ পড়তে ভালো লাগে। চক্রগতির ব্যাসার্ধ দুইটা কি পড়া লাগবে ভাইয়া? অবশ্যই চক্রগতির ব্যাসার্ধ তো অবশ্যই পড়তে হবে। তো চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে, কাহিনী হচ্ছে এরকম যে তুমি যদি আমরা তো প্রথমেই জড়তার ভ্রামক যে পড়ছিলাম, তখন কিন্তু আমরা পড়ছিলাম যে একটা বস্তুকে বিন্দু বস্তু ধরে নিই। তুমি যে বস্তুকে নিয়ে কথা বলছো, সেই বস্তুর সমস্ত ভর যদি কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে যায়, সেক্ষেত্রে ওই বস্তুটার সমস্ত ভর যেখানে কেন্দ্রীভূত হয়, ধরো এই জায়গাটায় আমার বস্তুটার সমস্ত ভর কেন্দ্রীভূত হয়ে গেছে, সেক্ষেত্রে ওই পয়েন্ট যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত তুমি ধরে নিচ্ছ, তার যে দূরত্ব, সেটাকে আমরা চক্রগতির ব্যাসার্ধ বলে থাকি, বা এটাকে বলা হয় রেডিয়াস অফ গাইরেশন বা জাইরেশন, যেটা ইচ্ছা বলতে পারো, গাইরেশন বা জাইরেশন যেটাই বলো, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। সো এটা তো ইজি, এটা তো আর কিছুই না, এটা হচ্ছে জড়তার ভ্রামক, তো তুমি বের করবা, বের করে বলে দিবা সমস্ত ভর ইন্টু চক্রগতির ব্যাসার্ধ স্কোয়ার। এটা তো আমাদের জড়তার ভ্রামকের মূল সূত্র ছিল, ভর ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তাই তো? তো সমস্ত ভর যদি একটা পয়েন্টে কেন্দ্রীভূত থাকে, সেক্ষেত্রে তো ওইটার দূরত্বকেই তুমি চক্রগতির ব্যাসার্ধ বলবা, তাই তো, দ্যাটস ইট। এখন এই আই এর মধ্যে তোমার বিভিন্ন শেপের জন্য বিভিন্ন মান আসবে। ধরো তোমার যদি সিলিন্ডার হয়ে থাকে তুমি বলবা হাফ এম আর স্কোয়ার, তোমার যদি একটা লাঠি হয়ে থাকে সেক্ষেত্রে তোমার 1/12 ml স্কোয়ার, অথবা 1/3 ml স্কোয়ার, অথবা একটা যদি আয়তক্ষেত্র হয়ে থাকে, আয়তাকার যদি পাত হয়ে থাকে, তার ভার কেন্দ্রগামী যদি অক্ষ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার আসবে 1/12 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইরকম এক একটার জন্য এক একটা মান আসবে, কিন্তু এইখানটাতে সবগুলাতেই সেম, কোনো ঝামেলা নেই। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ওকে, এখন আচ্ছা, আরেকটা টাইপ এখন নিউটনের বলবিদ্যাতে ঢুকায় রাখছে কোনো কোনো বইয়ে, যেটা হচ্ছে মাটির দ্বারা প্রযুক্ত বাধা বল, বাধা দানকারী বল। তো এই বাধা দানকারী বল যে কনসেপ্টটা, এটা আমরা পড়বো কাজ ক্ষমতা শক্তি যখন পড়বো তখন পড়বো। কারণ আমরা কাজ ক্ষমতা শক্তির একটা কনসেপ্ট যেটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, সেটা পড়ার আগে এই টপিক আমি ধরতেছি না, তো সেই জন্য আমি এই টপিকটা এখন স্কিপ করলাম, এটা এখন তোমাদের লাগবে না, আমি কাজ ক্ষমতা শক্তি পড়ানোর সময় এটা টাচ করবো। ওকে, এই তো, তাহলে আমরা একটু মনে করে দেখি যে আমাদের সূত্র সবগুলা মুখস্থ আছে কিনা। আমরা একদম শুরু থেকে, এই চ্যাপ্টারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে সূত্রগুলো আমরা পড়েছি, সেই সবগুলো সূত্র আমাদের মনে আছে কিনা সেগুলো আমরা কই দেখবো। সেগুলো আমাদের বইয়ের শেষে যে চার্ট আছে সূত্রগুলার, ওই চার্টটা দেখে ফেলতে পারো, বা মানে যে কোনো বই একটা চ্যাপ্টারের সমস্ত সূত্র আগে লিখে দেয়া থাকে যে এই চ্যাপ্টারে এই সূত্রগুলো আছে, তো সেগুলো তোমরা একটু দেখবা। এখন দেখার পরে খেয়াল করবা যে সবগুলো সূত্র আমি পড়াইছি কিনা, সবগুলো সূত্র তুমি দেখছো কিনা, একটু খেয়াল করাই আমি তোমাদেরকে। একটা সূত্র আমাদের ছিল বলের ঘাত, বলের ঘাত সমান কি ছিল, বল, আমি একটু একটু করে লিখে দিই সবগুলো সূত্র, তাহলে তোমাদের আশা করি চ্যাপ্টারের পুরো রিভাইজ হয়ে যাবে সূত্রগুলো যেগুলো পড়াইছি পুরো চ্যাপ্টারে। একটা ছিল এটা, বলের ঘাত সমান বল ইন্টু বলের ক্রিয়াকালের সময়, এবং বলের ঘাত সমান আবার কি ছিল বলতো, ভরবেগের পরিবর্তন ছিল, মনে আছে? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন ছিল, সেটা আমরা পড়েছি। আরেকটা সূত্র ছিল আমাদের নিউটনের সেকেন্ড ল থেকে প্রাপ্ত সূত্র, যেটা ছিল সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ।
ওকে, আরেকটা সূত্র আমরা পড়েছিলাম রকেটের ক্ষেত্রে, আশা করি সবার মনে আছে। রকেটের উপর প্রযুক্ত ধাক্কাটা কি ছিল? এফ থ্রাস্ট, অথবা আমরা এটাকে এফ টি এইচ ইউ আর এস টি বলতে পারি। ওটা সমান ছিল ডিডিটি অফ এম, অর্থাৎ ডিডিটি অফ এম মানে কি ছিল মনে আছে? যে জ্বালানি নির্গমনের হার ইন্টু ভিআর। ওকে, এখন কিছু কিছু বই এটা করে থাকে যে রকেটের উপর যে প্রযুক্ত ধাক্কা উপরের দিকে সে ফিল করে, সেটা তো এটা ছিল, কিন্তু তার উপর কিন্তু পৃথিবীর অজনজনিত যে বলটা এম জি, এটা কিন্তু কাজ করে। তো তুমি যদি চাও এটা দেখাইতে পারো, তুমি যদি না চাও এটা বাদ দিলেও কোনো সমস্যা নেই, কারণ ধাক্কা বলটা এতটাই বেশি, সেই তুলনায় ওজনটা খুব নগণ্য। কিন্তু তুমি যদি অ্যাড করো এটাতে কোনো ভুল নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্রের, m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। এবং স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা একটা সূত্র পড়েছিলাম, একটু খেয়াল করবা। এই যে আশফাকুল ইসলাম রাফি, তুমি একটু খেয়াল করো, এই সূত্রটা ছিল u1 প্লাস v1 সমান u2 প্লাস v2। এটা বইয়ে নাই, আমি দিলাম আর কি, এটা আমাদের শর্টকাট হিসেবে কাজে লাগবে। তুমি তোমার নিজের ভার্সন বানাবা, সূত্রের একটা নোট বানাবা, যেখানে তোমার প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা থাকবে, যে যে বলতে কি বোঝাচ্ছে, এফ বলতে কি বোঝাচ্ছে। তুমি যদি জাস্ট সূত্রের ব্যাখ্যা দিয়ে একটা চ্যাপ্টার নোট করো, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যাপ্টারের 80% কথা এখানে চলে আসে। তোমার পুরো চ্যাপ্টারের সবকিছু থিওরিটিক্যালি লেখার দরকার নাই। তুমি জাস্ট ওই চ্যাপ্টারে যে সূত্রগুলো অ্যাভেলেবল আছে, বা তুমি ম্যাথ সলভ করার জন্য যে সূত্রগুলো নিজে থেকে ডিজাইন করছো বা নিজে থেকে শর্টকাট হিসেবে ডিরাইভ করছো, সেই সূত্রগুলাই ব্যাখ্যা করে লিখে রাখো। প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা লিখে রাখো, প্রত্যেকটা সূত্র রিলেটেড চিত্র আঁকো, প্রত্যেকটা সূত্রের সাথে রিলেটেড একটা কমপ্লেক্স বা একটা নর্মাল একটা ম্যাথ করে রাখো পাশ দিয়ে। তোমার এইটাই হচ্ছে চ্যাপ্টারের নোট। তোমার পুরো চ্যাপ্টার যদি নোট করে ফেলো, তাহলে তো তুমি বই লিখে ফেললা, তাই তো? এই হচ্ছে কথা। জাস্ট তুমি চ্যাপ্টারের মধ্যে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলাই নোট করো। জাস্ট সূত্র, তার সাথে সূত্র রিলেটেড চিত্র, কোন সিম্বল কি বোঝায় সেই কথাটা, কিছু যদি ব্যতিক্রম থাকে কোনটাকে কি ধরতে হবে, সেই জিনিসগুলো লিখে রাখো। এটাই হচ্ছে তোমার চ্যাপ্টারের নোট। আচ্ছা, এটা গেল একটা। তারপর আমরা জড়তার ভ্রামকের সূত্র পড়েছি, আই সমান এম আর স্কোয়ার। বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন সূত্র পড়েছি, সেটা তো তোমার সূত্রের মধ্যে ঢুকবে। তারপরে গতিশক্তি, কৌণিক গতিশক্তি আমরা মাত্র একটা পড়লাম, যে হাফ আই ওমেগা স্কোয়ার। তারপরে কৌণিক গতির জন্য আমরা কিছু সূত্র পড়েছি, ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা টি, এই সূত্রগুলো না লিখলাম। তারপরে আমাদের হিসাবে আসছিল যে ব্যাংকিং টেন থিটা সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। এবং আমি যদি রাস্তাকে বাঁকা করে ফেলি, সেক্ষেত্রে সূত্রটা ছিল কি, রাস্তার হাইট ডিভাইডেড বাই রাস্তার প্রশস্ততা। ঠিক আছে, এটা কিভাবে বলতে পারি আমরা? যখন আমাদের টেন থিটাটা খুবই ক্ষুদ্র হয়, তখন আমরা এটা নিয়ে আসতে পারি এখানে, আদারওয়াইজ না। নাহলে তো এইচ বাই এক্স সমান, আমাদের রাস্তার যদি হাইট হয় এইচ এবং প্রশস্ততা হয় এক্স, সেক্ষেত্রে তো এটাকে আমাদের সাইন থিটা বলা উচিত। কিন্তু যেহেতু থিটা খুবই ক্ষুদ্র থাকে, সেই জন্য আমরা এইচ বাই এক্স কেও সাইন থিটা সমান টেন থিটা বলে চালাতে পারি। তারপরে আমাদের সূত্র ছিল টাউ সমান আই আলফা। ঠিক আছে, তো এরকম কেন্দ্রমুখী বল সমান ছিল আমাদের এম ভি স্কোয়ার বাই আর। তুমি এটা বিশ্বাস রাখো মাথার মধ্যে, মনের মধ্যে, যেখানে ইচ্ছে বিশ্বাস রাখো, একটা চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে, সবগুলো সূত্র তুমি যদি ঠিক মতো বুঝে বুঝে লিখে ফেলতে পারো, এবং ওই সূত্র যদি তুমি নোটের মধ্যে চিত্র আকারে লিখতে পারো, ডায়াগ্রাম আকারে লিখতে পারো, ঠিক আছে, তোমার ওই চ্যাপ্টারের প্রিপারেশন কিন্তু ওখানেই 60% সমাপ্ত, এখানেই তোমার চ্যাপ্টার শেষ। এখন তুমি ম্যাথ সলভ করো, তুমি দেখবা কত ফাস্ট তোমার প্রিপারেশন আগাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু সূত্র এখানে সব লিখি নাই, বাই দা ওয়ে। জড়তার ভ্রামকের একটা সূত্র লিখছি মাত্র, কিন্তু বিভিন্ন সেই পর্যন্ত সূত্রটা ওটা তুমি নিজে লিখবা। সো আমি চাই তোমরা সবাই একটা চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই চ্যাপ্টার, যেহেতু এই চ্যাপ্টারটা ফিজিক্সের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল টপিক্স, নিউটনিয়ান মেকানিক্স কিন্তু ফিজিক্সের, ক্লাসিক্যাল ফিজিক্সের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল টপিক্স। মানে ক্লাসিক্যাল ফিজিক্স বলতেই মানুষ নিউটন চিনে, এটা হচ্ছে কথা। আর এটার নামই নিউটনিয়ান মেকানিক্স। ডেফিনেটলি বুঝতেই পারছো এটা কতটুকু ইম্পর্টেন্ট একটা টপিক তোমার ফিজিক্সের মধ্যে। তোমার ফিজিক্সের স্কিল এটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। তো আমি চাচ্ছি তোমরা এই চ্যাপ্টারের উপর একটা সূত্রের একটা নোট বানাও, সূত্র শুধুমাত্র, সূত্রের কোনটা কি বোঝায়, সূত্রের প্রমাণ লাগবে না, জাস্ট কোনটা কি বোঝায় সেটা যদি সুন্দর মতো কালার টালার ইউজ করো, আমার কোনো আপত্তি নেই, ইউজ না করলেও কোনো সমস্যা নেই। জাস্ট নিজের মতো করে নিজের জন্য একটা নোট বানাবা নিউটনিয়ান মেকানিক্সের উপর। তুমি যদি চাও সবগুলো চ্যাপ্টার, আরো ভালো। ঠিক আছে, তো তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এই চ্যাপ্টার থেকে, বাই দ্য ওয়ে, শুধুমাত্র বই থেকে, মানে বইয়ের শেষে যে সূত্রগুলো দিছে ওগুলো না, আমি যেগুলো পড়াইছি তোমাদেরকে ওগুলো লিখবা কিন্তু, মানে ফাঁকিবাজি করলে হবে না। তুমি যদি আরো এক্সট্রা কোনো সূত্র নিয়ে আসতে পারো, তুমি ঢুকাও, কোনো সমস্যা নেই আমার। অ্যাসাইনমেন্ট হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের অল ফর্মুলাস উইথ
ডিটেলস অ্যান্ড ফিগার, চিত্র এবং বর্ণনা সহ সূত্র করে লিখবা, কোনটা কি মিন করে, প্রয়োজনীয় চিত্র অ্যাড করবা, এবং যদি টিকা থাকে কোনো নিচের দিকে যে এটা এই ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য, এই ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য না, সেগুলো অ্যাড করবা। ঠিক আছে? তো আমি চাচ্ছি সময় নাও, সময় নিয়ে লিখো, একবার এই যে সব লিখে ফেলতে এমন না, তুমি 3-4 পাতা মিলে একটা সূত্র মানে একটা নোট, বা 5 পাতা দিয়েও তো একটা বানাতে পারো অ্যাসাইনমেন্ট, মানে এই যে নোটটা, এগুলো তোমার খুবই বেশি কাজে লাগবে। পুরো চ্যাপ্টারের নোট একদিকে আর সূত্রের নোট আরেকদিকে, সূত্রের নোট তোমার পরীক্ষার আগেও কাজে লাগবে। ওকে, কারণ দিন শেষে তুমি যেটা নিয়ে বদার করো, ওই 2টা প্রশ্ন হচ্ছে গ আর ঘ, গ আর ঘ নিয়ে কিন্তু তোমার সারা জীবন চলে যায়। ক খ কে কিন্তু কেউ খুব একটা বেশি পাত্তা দাও না, তো যে 2টা নিয়ে পাত্তা দাও, ওই 2টারই কাজ করতে বলছি এখানে। আর এগুলো লিখলেই তো শেষ না, অবশ্যই ম্যাথ তো করা লাগবে। প্রত্যেকটা বইয়ে গাণিতিক পদার্থবিজ্ঞান তো সবার বাসাতেই আছে কম বেশি, অন্যান্য রাইটারের বইও দেখো, যে রাইটারের বই থেকে পড়তেছো এই রাইটার ছাড়া অন্য রাইটারের বইয়ের ম্যাথগুলো দেখো, ভালো ভালো ম্যাথ পাবা। আচ্ছা, একটু দাঁড়াও। আমরা এখন কিছু দেখে ফেলি। একটা প্রশ্ন দিই তোমাদেরকে, আমি খেয়াল করবা, সুন্দর একটা প্রশ্ন, অ্যাডভান্স টপিক থেকে একটা প্রশ্ন দিচ্ছি এবং খেয়াল করবা প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে চিত্রে, তো চিত্রটাকে এঁকে ফেলি। ডাব্লিউ ওজনের একটি বস্তুকে 3টি রশি দ্বারা ও বিন্দুতে গিট দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে খেয়াল করো। এখান থেকে একটা বস্তুকে ঝুলিয়ে রাখা হয়েছে, ডাব্লিউ ওজনের একটা বস্তু, মানে তার ওজনটাই হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তাকে ঝুলিয়ে রাখা হয়েছে 3টা সুতা দিয়ে, এ হচ্ছে একটা সুতা, এ হচ্ছে একটা সুতা যেটা আমি লিখলাম। ওকে, আর এই হচ্ছে একটা সুতা, আর এই হচ্ছে একটা সুতা, আর এই হচ্ছে মনে করে সিলিং, এই হচ্ছে মনে করো আমার সিলিং। এই কোণটা তোমাকে বলে দেওয়া আছে 28 ডিগ্রিজ, এটা বলে দেওয়া আছে 62 ডিগ্রিজ, আর এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে 3 কোণের সমষ্টি তো 180, তো এটা 90 হবে, 62 আর 28 মিলে 90 হয়। আচ্ছা, তো প্রশ্নে বলা আছে যে এইভাবে ঝুলানো আছে, তো 3টা সুতা, এই হচ্ছে একটা সুতা, এই হচ্ছে একটা সুতা, যে একটা সুতাকে কিভাবে আমি মার্ক করব বুঝতেছি, এই হচ্ছে একটা সুতা, এই হচ্ছে একটা সুতা এবং এই হচ্ছে একটা সুতা। তো সুতার মধ্যে টানগুলা কোনটা কোন দিকে একটু বলে দিই। তাহলে এটা বলা আছে যে ও বিন্দুতে গিট দিয়ে ঝুলে রাখা হয়েছে, ও বিন্দু কোনটা, ও বিন্দু হচ্ছে এই যে এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু। ওকে, এখানে সুতার ওজন নগণ্য বিবেচনা করতে হবে, অর্থাৎ তার মানে কি, সুতার ওজন নগণ্য বিবেচনা করা মানে হচ্ছে একটা সুতার প্রত্যেকটা জায়গায় টানের পরিমাণ সমান। ওকে, প্রশ্ন হচ্ছে রশিগুলোতে টানের পরিমাণ কি হবে, মানে কোন রশিতে কি পরিমাণ টান থাকবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমি টানগুলো দেখাই দিই প্রশ্নের মধ্যে। টানগুলোর মধ্যে একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে, এবং একটা হচ্ছে এইদিকে। খেয়াল করো, একটা টানকে আমি বললাম, এটাকে বললাম আমি T1, এটাকে আমি বললাম T2 এবং এটাকে বললাম T3। আমাদের এই যে বস্তুটা, এটা কিন্তু ঝুলে আছে, ঝুলে আছে মানে কি, এর চেয়ে নিচে নামছে না, এর চেয়ে উপরে উঠছে না, অর্থাৎ ও পয়েন্টটাতে আমাদের টানগুলা সাম্যাবস্থা তৈরি করছে, তাই না। ও পয়েন্টে আমাদের এই যে 3টা টান T1 T2 T3 সাম্যাবস্থা তৈরি করছে। এখন সাম্যাবস্থা তৈরি যদি হয়ে যায় এবং যে বলগুলোর জন্য সাম্যাবস্থা তৈরি হয়েছে তারা যদি একই বিন্দুতে ক্রিয়াশীল হয় এবং তারা যদি সমতলীয় হয়, হুইচ ইজ ট্রু ইন দিস কেস, তারা তো একই সমতলে দেখাই যাচ্ছে। ওকে, তাদের তো ভিন্ন তলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এখানে, তারা একই তলে আছে। ওকে, তারা একই তলে আছে, তারা একই বিন্দুতে কাজ করছে এবং তারা পরিমাণে 3টা সাম্যাবস্থা তৈরি করছে। সো আমরা এখন লামির উপপাদ্য ব্যবহার করতে পারি। তো আমরা এখন একটু সাজাই এটাকে। লামির উপপাদ্যটা কি ছিল বলতো। লামির উপপাদ্যটা ছিল যে কোনো একটি বল অপর দুটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা বলবো T1 যখন আমি বলবো নিচে কি লিখবো, T2 এবং T3 এর মধ্যবর্তী কোণের সাইন, তাহলে তখন লিখবো
সাইন 90 ইজ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই, খেয়াল করো, T2 ডিভাইড বাই T1 এবং T3 এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা বের করা। এটা তো ডেফিনেটলি দেখাই যাচ্ছে 62 হবে একান্তর কোণের হিসেবে 62, আর এটা হচ্ছে আমাদের 90। তাহলে T2 ডিভাইডেড বাই T3 এবং T1 এর মধ্যবর্তী কোণ কত? সাইন 90 প্লাস 62। তো এটাকে আমি ডিরেক্ট cos 6, আচ্ছা আপাতত লিখে দিই 90 প্লাস 62 ইজ ইকুয়াল টু T3 যখন বলবো তখন কিন্তু কোণ নিব আমরা কি T2 এবং T1 এর মধ্যে। তাহলে এখানে এই কোণটা হচ্ছে 28, এটার সাথে একান্তর কোণের হিসাবে 28, এবং এখানে হচ্ছে 90। তাহলে এখানে লেখা যাবে সাইন 90 প্লাস 28। ওকে, তাহলে খেয়াল করো এখানে সাইন 90 সমান তো 1 আমি পাচ্ছি এখানে। তাহলে T1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু T2 90 সাইন 90 প্লাস 62 মানে তো cos 62, তাই তো? cos 62 ইজ ইকুয়াল টু, বাই দ্য ওয়ে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে T1টা, এই যে টানটা কাজ করছে, এই টানটা কি আমার ওজনের সমান না? মানে ও পয়েন্টে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কিন্তু আসলে এই যে ওজনজনিত যে বলটা সেটাই হচ্ছে আমাদের T1। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এই ডব্লিউ এর মান লাগবে ভাইয়া? না, ডাব্লিউ হিসেবেই থাকবে, সেটা তোমার আনসারে সেটা ডাব্লিউ হিসেবেই থাকবে, বুঝছো? আচ্ছা, তাহলে T1 এর জায়গায় আমরা ডাব্লিউ বসাই দিতে পারি। তুমি তো এটা আশা করি বোঝার কথা যে একটা সুতার নিচের দিকে আমি ডাব্লিউ নিউটন ঝুলায় রাখছি, তো ডেফিনেটলি এই সুতার উপর যে টানটা কাজ করছে সেটা ডেফিনেটলি ডাব্লিউ এর সমানই হবে। তাহলে T1 এর জায়গায় আমি ডাব্লিউ বসাই দিলাম। তাহলে ডাব্লিউ ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল T2 বাই cos 62 ইজ ইকুয়াল টু T3 বাই cos 28। তাহলে তুমি ডাব্লিউ এর সাথে কম্পেয়ার করে T2 বের করো, ডাব্লিউ এর সাথে কম্পেয়ার করে তুমি T3 বের করো। তাহলে কি আসবে? T2 সমান আসবে W cos 62 আর T3 সমান আসবে W cos 28। এই তো তোমার আনসারটা এখানে চলে আসবে। তো T2 সমান আসবে তোমার 0.469 W, আর ওটা সমান সামথিং W আসবে। তো এই হচ্ছে তোমার লামির উপপাদ্য। বাট এখানে ভয় পাওয়ার কিছু নাই, এমন না যে লামির উপপাদ্য না পারলে এটা তুমি করতে পারবে না। লামির উপপাদ্য ছাড়াও এটা করা যায়, লম্বাংশ উপপাদ্য দিয়ে করা যায়, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। তিনটার লব্ধি শূন্য, তো সো কাজ করতে পারবা, কোনো প্রবলেম হবে না। তো তোমাদের যদি লামির উপপাদ্য ইউজ করতে কষ্ট হয় তোমরা লম্বাংশ উপপাদ্য দিয়ে কাজ করতে পারো। যেহেতু তিনটা ভেক্টরের লব্ধি শূন্য, তোমরা তখন কাজ করবে কিভাবে বলি। তখন তোমাদের কাজ করা লাগবে লম্বাংশ উপপাদ্য দিয়ে, যে একটা ভেক্টর ধরে, যেহেতু আমরা লব্ধি ধরে নিচ্ছি আর, এবং আর সমান তো শূন্য, খেয়াল করবে ভালো করে। আমরা এখন লম্বাংশ উপপাদ্য দিয়ে এই ম্যাথটা সলভ করা ট্রাই করি। একটু সলভ করাটা করে দিবে এমন না, আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিই। সো লব্ধি মনে করো আর, এবং প্রশ্ন থেকে এটা আমরা জানি যে আর এর মান শূন্য, লব্ধি শূন্য। তো লব্ধি যদি শূন্য হয়, লব্ধির এক্স এক্সিস বরাবর উপাংশ শূন্য হবে, লব্ধির ওয়াই এক্সিস বরাবর উপাংশ শূন্য হবে, তাই তো? এটা তো আর কমন সেন্সের ব্যাপার। এখন লব্ধির এক্স এক্সিস বরাবর উপাংশ তো শূন্য, ঠিক আছে? তাহলে সবগুলা ভেক্টরের এক্স এক্সিস বরাবর যে উপাংশ আছে ওগুলার যোগফল শূন্য হবে, এটা হতেই হবে। কারণ এক্স এক্সিস বরাবর সবগুলা বলের যে উপাংশ সেগুলো যদি শূন্য না হয়, তাহলে তো লব্ধির এক্স এক্সিস বরাবর উপাংশ শূন্য না হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ভেক্টর কি কি আছে? একটা হচ্ছে T2, একটা হচ্ছে T3 এবং একটা হচ্ছে W, ঠিক আছে? তাহলে আমি যদি এই ডিরেকশনটাকে এক্স এক্সিস বলি, তাহলে খেয়াল করো আমার কি আসতেছে। T3 এর এক্স এক্সিস বরাবর উপাংশ কি? ভালো করে খেয়াল করবা। T3 এর এক্স এক্সিস বরাবর উপাংশ আসতেছে T3 cos 62। আচ্ছা, T2 এর এক্স এক্সিস বরাবর উপাংশ কি? খেয়াল করো। এখন কিন্তু কোনগুলো আমার নিতে হবে কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ, সবগুলো একই হিসেবে নিতে হবে। তাহলে 180 থেকে 28 বাদ দাও, তখন আসবে T2 cos 180 মাইনাস 28। বাট তুমি যদি স্মার্ট থাকো, তুমি এটা বুঝতেছো নিশ্চয়ই যে T2 এর এক্স এক্সিস বরাবর উপাংশটা এইদিকে। তোমার যদি ওই বুদ্ধিটা মাথায় থাকে, তুমি অটোমেটিক্যালি cos 22 ধরে নিয়ে নিজে থেকে এটা মাইনাস বসায় দাও। ঘুরে ফিরে অবশ্যই এখানে মাইনাসই আসবে, cos 180 মাইনাস 28 সমান মাইনাস cos 100 মানে 28। বাট তোমার যদি ওই কমন সেন্সটা থাকে, তুমি নিজে থেকে এটা করতে পারো, তোমার এখানে রুল ফলো করা লাগবে না, ঠিক আছে? এই যে রুল এই ফলো, ইকুয়াল দিয়ে দুই পাশে বসিয়ে দিলেও তো হবে ডাইরেক্ট। সেটা তো হবে যদি তুমি বুঝো, আদারওয়াইজ তো আমি এটা করতে পারি না, আমার তো লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করতে হবে, তাই তো? দেখো, যেহেতু চোখের সামনে এটা ভাসতেছে যে T2 এর এক্স এক্সিস বরাবর উপাংশটা হচ্ছে বাম দিকে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর নেগেটিভ ডিরেকশনে, তা আমি ডিরেক্ট বলে দিতেই পারি যে আমার কলম এখন আটকায় গেছে। দাঁড়াও, কলমটা ঠিক হোক ব্রো।
আচ্ছা আমি এক কাজ করি, আমি ব্রাউজারটা অফ করে দিই, ক্রোম অফ করে দিলাম। র্যাম হয়তো কিছু কম খাবে এখন। এখন ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে লেখা যায় মাইনাস দিয়ে দিলাম T2 cos 28, এবং একটু ভালো করে তাকায় দেখো, এই যে ওজনটা বা ডাব্লিউটা, এটা তো একদম ওয়াই এক্সিস বরাবর, তাহলে তো ডেফিনেটলি তার এক্স এক্সিস বরাবর কোনো উপাংশ থাকবে না। তাহলে এই দুইটার আসলে কি বোঝাচ্ছে? এই দুইটার দ্বারা বোঝাচ্ছে এক্স এক্সিস বরাবর উপাংশ, উপাংশের যোগফল সমান কি? 0। বুঝতেছো আশা করি। T3 cos 62 ইজ মাইনাস T2 cos 28 সমান, তাহলে এখান থেকে লেখা যায় T3 cos 62 ইজ ইকুয়াল টু T2 cos 28। তাহলে ঘুরে ফিরে দেখো এই কাহিনী কিন্তু আসতেছে। তুমি লিখতেই পারো T3 ডিভাইডেড বাই cos 28 সমান T2 ডিভাইডেড বাই cos 62। ভালো করে তাকাও তো, T2 ডিভাইডেড বাই কত ছিল? cos 62 না? তাহলে 90 sin 90 মাইনাস 62 মানে কি cos 62 না? এই যে এখানে এটা আসছে। সো এই যে T2 ডিভাইড বাই cos 62 এখানে আসছে। সো লামির উপপাদ্য কিন্তু আমাদের লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করেই আসছে। সো লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করলেও তুমি লামির উপপাদ্যই পাবা। মানে তখন আর কি ওইটা মনে হবে যে লামির উপপাদ্য আমি পারি না। বাট যদি পারো তাহলে তো এই কয়েকটা লাইন কষ্ট করে না লিখে ডিরেক্ট এটা লিখে ফেলতে পারবা। ওইটাই লামির উপপাদ্যটা ওই লম্বাংশ উপপাদ্য থেকেই আসে, আর কিছু না। ওকে, আমি আশা করি সবাই বুঝতে পারছো, এটাতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা ওকে, সো এটা নর্মাল ম্যাথ দিই, খুব ছোট বাট পরীক্ষায় আসার মতো ম্যাথ। প্রশ্ন হচ্ছে 40 কেজি ভরের, একটু শুনবা ভালো করে। প্রশ্ন হচ্ছে 40 কেজি ভরের একটি বস্তুর সাথে রশি বেঁধে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে একটা বস্তুকে। বস্তুটি ভূমির উপর 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। বস্তু এবং ভূমির সঙ্গে ঘর্ষণজনিত বাধাদানকারী বল হচ্ছে 20 নিউটন। যদি এটা হয়ে থাকে রশির টান কত? আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট করবা, আমি দিচ্ছি তোমাদেরকে ম্যাথটা। তোমরা তো সবাই ফেসবুকে আসো তাই না? টাইটান গ্রুপে তো আসো সবাই নাকি? এখানে তো আমার কোনো যে ফেসবুক চালাও না। আমি তোমাদের আছে। গ্রুপে প্রবলেমটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নিবা। আমি ক্রপ করে জাস্ট প্রবলেমটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমি করতে গেছি একটা, সেভ করছি আরেকটা, যাই হোক এটা পাপ করে ফেলছি, আরেকটা দিচ্ছি, ধরো। হুম, দিছি, চেক করো একটু, গ্রুপের মধ্যে চেক করো। পাইছো প্রবলেম? জি ভাইয়া। ওকে, এখন একটু এটা দেখো, প্রবলেমটা সলভ করা ট্রাই করো। হ্যাঁ আমি আমি দিচ্ছি, আমি এখন নিয়ে আসছি প্রবলেমটা, তুমি দেখতে পারবা। একটু ওয়েট করো, একজনের ফেসবুক নেই, নো টেনশন, আমি এটা দিচ্ছি। আমার এই জিনিসটা এত মানে হ্যাং করে বসে থাকে।
আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তাদের সাথে আমি শেয়ার করছি, একটু ওয়েট করো। দেখা যাচ্ছে প্রবলেমটা এখন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। এই ধরনের প্রশ্নগুলো স্যারদের অনেক পছন্দ। রশির টান মানে ঘাবড়ানোর কিছু নাই, রশির টান মানে হচ্ছে রশির উপর প্রযুক্ত বলটা কত, আর কিছু না। ভাইয়া 367.5। একটু চেক করে দিই দাঁড়াও। না, রশির উপর প্রযুক্ত টান হচ্ছে 56 নিউটন। এত কম? হ্যাঁ, এত কম। চিন্তা করো কি করছো। আচ্ছা, আমি এটা করে দিই সলভ। খেয়াল করবা সবাই। আমি আমার এটা করে দিচ্ছি। আচ্ছা, ফাহমিদের আসছে 54.64। তুমি কাছাকাছি গেছো, আশা করি তোমার প্রসেস ঠিক আছে। ওকে, আমরা দেখে নিই একটু কষ্ট করে। Okay. আশা করি আমার স্ক্রিনটা আসছে। আমার মনে হয় স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই না? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিন এখন আসবে। এই যে আসছে স্ক্রিনটা। আসছে। হ্যাঁ, এটা এত স্লো কেন বুঝলাম না। আচ্ছা যাক, কোনো মতে দেখা যেতে পারলে হয়েছে। এটাকে যত্ন করে এখানে রেখে দিলাম। ওকে, প্রশ্নের মধ্যে বলা আছে যে 40 কেজি ভরের একটি বস্তুর সাথে একটি রশ্মি বেঁধে রশ্মিটিকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটু উপরে উঠে যাই। এই যে, ওকে। তো আমাদের যে বস্তুটা আমরা টানতেছি, আচ্ছা বস্তুটাকে টানতে হলে তো আমার এটা অনুভূমিক আঁকা লাগবে। অনুভূমিক একটা রাস্তা। বস্তুটার ভর হচ্ছে কতটুকু? 40 কেজি ভরের একটা বস্তু। এই যে বস্তু, এটাকে খেয়াল করে এখানে প্রশ্নের মধ্যে বলছে যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, অর্থাৎ আমি যে বল প্রয়োগ করছি সুতা দ্বারা সেই বলটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। এই যে, হ্যাঁ হ্যাঁ, এখন মাগরিবের আজান পড়বে। আমি মাগরিবের আজানের পরে আরো 5 মিনিট সময় নিব, আজানটা শেষ হোক, একটু ওয়েট করো, নামাজের সময় দিয়ে দিব।
সবাই বুঝছো ম্যাথটা? ওকে, আশা করি সবাই বুঝছো। কারণ খেয়াল করো, যে বলটা আমি প্রয়োগ করব সেই বলটাই কিন্তু আসলে কনসিডারেশন আসবে না বা লব্ধি বল হিসেবে আসবে না, কারণ এটা বোঝা যাচ্ছে যে আমাদের বস্তুটা কিন্তু উপরের দিকে উঠছে না। আর উপরের দিকে যদি সে ওঠেও, উপরের দিকে ওঠার ক্ষেত্রে কিন্তু সে কোনো ঘর্ষণ ফিল করবে না। সে ঘর্ষণ ফিল করবে শুধুমাত্র সেটার জন্য যে বলটা তার উপর তল বরাবর প্রয়োগ হচ্ছে। উপরের দিকে যে উপাংশটা কাজ করছে, সেটা কিন্তু তাকে উপরের দিকে তুলতে যায়, সেটা কিন্তু তাকে সেটা করতে পারে নাই। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? তা ভাইয়া, আমার, হ্যাঁ বলো বলো। তো এটা ভূমির দিকে যাচ্ছে, আমি ভাবছি যে ওই 60 ডিগ্রি কোণে যাচ্ছে আর কি। না না না, এই যে দেখো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, ঠিক আছে? এটা উপরের দিকে উঠবে না, তুমি ওই হিসেবে চলে গেছে বুঝছি আমি, বাট এইভাবে ম্যাথ থাকলে এটা ধরে নিবা যে টানটা হচ্ছে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে। এখন আমরা আজকের দিনে লাস্ট ম্যাথটা করে ফেলি, একটু দাঁড়াও। এই ম্যাথটা আমাকে কালকে মারিয়া দিছিল, কালকে না আজকে মেবি দিছিল, মনে নেই আমার। তো ও তো ক্লাসে নাই মনে হয় আজকে, মনে নাই ভাই। হ্যাঁ আজকে ক্লাসে আসে নাই সে, মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে। যাই হোক, সমস্যা নেই, ওই ম্যাথটা আমরা দেখে আজকে ক্লাসটা শেষ করে দিব। ওকে, ম্যাথটা ইন্টারেস্টিং। ম্যাথটা হচ্ছে, দাঁড়াও আমি ম্যাথটা অ্যাড করে নিই, তারপরে এই যে এই হচ্ছে সেই ম্যাথটা। এই যে দেখো না, একটু কাত হয়ে আছে, একটু আশা করে বুঝবা যে এখানে বলা আছে যে 10 কেজি ভরের একটি বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে ঝুলানো হলো। ওকে, অনুভূমিকভাবে 100 নিউটন মানের একটি বল ঠিক দড়ির মাঝখানে আঘাত করে সাম্যাবস্থায় থাকলে উলম্ব তলের সাথে দড়ির আনতি কত হবে নির্ণয় করো। ওকে, এটা তো লামির ওই ম্যাথটাই যেটা করেছেন ওইটার মতোই। অলমোস্ট ওইটার মতো, ওইটা আমি বললাম, এই জন্য এটা দিছি আমি এখন, যে সেই যে প্রবলেমটা দিছিল এটা ছিল সেই প্রবলেমটা। সো খেয়াল করি এখানে আমাদের এখানে টি2 বলতে সেটা কি বোঝাচ্ছে বুঝলাম না। হ্যাঁ, টি2 হচ্ছে উপরের দিকে যে উপাংশটা থাকবে, ঠিক আছে? আমাদের টানের ঊর্ধ্বমুখে যে উপাংশটা, এই যে এই দিকে যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, সাম্যাবস্থায় আছে আমাদের বস্তুটা, যেটাই হোক 10 কেজি ভরের বস্তুটা সাম্যাবস্থায় আছে, তাহলে তার উপর কি কি বল কাজ করছে একটু খেয়াল করো। তার উপর ধরো একটা চেট আসছে, একটু ওয়েট করবা, চেটটা দেখে নিই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই ফাহমিদ, তুমি দেখতে পারবা পরে, রেকর্ডিংটা শেষের দিকে পেয়ে যাবে এটা। তো দেখো এখানে 3টা বল তার উপর কাজ করছে। একটা হচ্ছে বস্তুটার ওজন যেটা নিচের দিকে, একটা হচ্ছে 100 নিউটন যেটা হচ্ছে আমি প্রয়োগ করছি, যে অনুভূমিকভাবে 100 নিউটন বল আমি প্রয়োগ করছি তার উপর। আর একটা হচ্ছে যে সুতাটার সাথে সে ঝুলানো ছিল সেই সুতা এখন বাঁকা হয়ে গেছে, তো সো এই সুতার যে টানটা সেটা হচ্ছে টি1। এই 3টা মিলিতভাবে আমাকে কি দিচ্ছে? সাম্যাবস্থা দিচ্ছে। তো এখন ওই কাজটাই আমরা করতেছি। তাহলে এই যে টি2 আসলে কি? টি2 আসলে হচ্ছে এই যে টানের যে এই দিকে উপাংশটা, অর্থাৎ টি1 কস থিটা, সেটাই হচ্ছে টি2 বলছে এখানে। ওকে, এই যে টি1 কস থিটা, এই টি1 কস থিটা সমান কি হবে? এই যে এমজি সমান হবে, অর্থাৎ একই এক্সিস বরাবর বলগুলো নিয়ে আমি কাজ করব। ওকে, তাহলে একই এক্সিস বরাবর মানে কি? ওয়াই এক্সিস বরাবর এখানে আমাদের কি আছে? টি1 এর একটা উপাংশ হচ্ছে উপরের দিকে টি1 কস থিটা, আর এমজি তো আছে নিচের দিকে, এই দুইটা সমান সমান হবে যাতে ওয়াই এক্সিস বরাবর লব্ধি শূন্য আসে। এখন আসে এক্স এক্সিস বরাবর। এক্স এক্সিস বরাবর একটা বল হচ্ছে আমাদের 100, যেটা হচ্ছে ডান দিকে, আর এক্স এক্সিস বরাবর আরেকটা হচ্ছে কোনটা? টি1 এর এক্স এক্সিস বরাবর উপাংশ টি1 সাইন থিটা। তো এই দুটো তো পরস্পর বিপরীতমুখী, এই দুটো সমান হতে হবে যদি লব্ধি সমান শূন্য হতে হয়। তাহলে এই অ্যানালাইসিসটা এখানে করে কাজটা করে ফেলছে তারা, আর কিছু না, জাস্ট এখানে কষ্ট করে টি1 কস থিটা টি1 সাইন থিটা বের করছে। তো তো যেহেতু আনতি কোনটা বের করতে বলছে, তাহলে ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 দ্বারা ভাগ করছে, টেন থিটা বের করছে, আনসার চলে আসছে। তো এটা ইজি ম্যাথ। গত ম্যাথটা যদি বুঝে থাকো, যেটা একটু আগে করেছিলাম লামির উপপাদ্য দিয়ে, সেটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা। লামির উপপাদ্য দিয়ে করলে এটা আরো ইজি। টি1 ডিভাইডেড বাই 100 নিউটন আর 10 কেজির মধ্যে কোন কত? সাইন 90, তাহলে এখানে 1 বসায় দাও। আবার তুমি যখন টি2 তে যাবা, টি2 মানে কি? টি2 মানে হচ্ছে তুমি মনে করো এই যে 100 নিউটনটাই টি2, তাহলে এটা জায়গায় তুমি 100 লিখো, তখন টি1 এবং এই ওজনের মধ্যে ভর্তি কোনটা কি? সেটা হচ্ছে তোমার মনে করো এই যে এখানে থাকবে 90, আর এখানে হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে 180 মাইনাস থিটা থাকবে এখানে, তাহলে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই, তাহলে সাইন থিটা লিখে ফেলো। ইজ ইকুয়াল টু বাকি থাকলো কোনটা? এই ওজনটা 10 কেজি ওয়েট, তাহলে এখানে 10
কেজি ওয়েট লিখে ফেলো, ডিভাইডেড বাই ওই দুইটার 90 মধ্যবর্তী plus কোণ কত 90 প্লাস থিটা, তাহলে cos থিটা লিখে ফেলো। তাহলে ঘুরে ফিরে ওই তো তুমি তোমার মতো করে কাজ করো, তুমি লম্বাংশ উপপাদ্য ইউজ করো অথবা লামির উপপাদ্য ইউজ করো, দিন শেষে অধিকার তোমার, তুমি যেটাতেই কমফোর্টেবল ফিল করো সেটা দিয়ে কাজ করতে পারবা। আশা করি বুঝতে পারছো আজকের ক্লাসটা। তো নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টার শুরু করে ফেলবো। আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে হবে, ভেক্টর এবং গতিবিদ্যা মিলিয়ে একটা পরীক্ষা হবে। ভাই লামির উপপাদ্য লিখে কি ডাইরেক্ট এখানে লিখতে পারবো যে এটা ওইটা থেকে নিছি? এটা যেহেতু ইন্টারের সিলেবাসের মধ্যে আছে, ফিজিক্সে নাই বাট ম্যাথে আছে, ইউজ করতে পারবা, সমস্যা হবে না। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, কিছু টপিক আছে যেগুলো সিলেবাসে নেই এখন আর, যেমন ধরো একটু আগে যেটা বলছিলাম ওই যে T1 টি বের কর, টি এর জন্য একটা জেনারেল ফর্মুলা বের করছিলাম, ত্বরণের জন্য একটা ফর্মুলা বের করছিলাম আলাদাভাবে, ওগুলো ইউজ করতে পারবে না কজ এটা ফিজিক্সও নেই ম্যাথেও নেই। যে তোমাদের এক্সামের জন্য আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। নেক্সট আজকে কয় তারিখ? দাঁড়াও, আজকে হচ্ছে কি বার? 13 মনে হয়, 13 তারিখ ভাইয়া। 13 তারিখ। তো তাহলে নেক্সট বুধবারে তোমাদের পরীক্ষা। আজকে তো সরি মঙ্গলবার আজকে, নেক্সট মঙ্গলবার অর্থাৎ 20 তারিখে তোমাদের পরীক্ষা। তো এক্সাম 20 অক্টোবর 2020, এবং মাথায় রাখবা পরীক্ষা সবার দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে যদি আমি কোনো ধরনের ফাঁকিঝুঁকি পাই সেটা খুবই কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার টপিক হচ্ছে ভেক্টর প্লাস গতিবিদ্যা। সিলেবাস ছোট মনে করার কোনো কারণ নেই, কারণ তোমরা সেকেন্ড পেপারেও পরীক্ষা দিচ্ছ, যারা সেকেন্ড পেপারে পড়তেছে এট দ্য সেম টাইম ইনক্রেডিবল ব্যাচে, ওইটা আমি আজকে রাতে 9টার সময় ঘোষণা করব, এখন না বলি, ওই ক্লাসেই বলবো। তো পরীক্ষা দুইটা থাকবে, একটা থাকবে আজকের, ভাই এগুলো কি এমসিকিউ হবে না হ্যাঁ? সিকিউ আছে? সিকিউ থাকবে। MCQ না CQ? না আপাতত এমসিকিউ নিব, সিকিউ এখনই নিচ্ছি না, এমসিকিউ নিব। বাট এটা ভাবার উপায় নাই যে আমার সিকিউ প্রবলেম সলভ করতে হবে না, আমি কিছু এমসিকিউতে সময় বেশি দিব, কজ ওগুলা তোমার রিটেনের মতো করে করেই তারপরে আনসার করতে হবে। বুঝা গেছে? মানে তোমার প্রিপারেশন নিতে হবে সিকিউ এমসিকিউ দুইটার জন্যই। পরীক্ষার প্রশ্ন হয়তো আমি শুধুমাত্র এমসিকিউতে আনসার নিব, এবিসিডি অপশন থাকবে, কিন্তু কিছু প্রশ্ন থাকবে যেখানে 3টে এমসিকিউ মিক্সড করে একটা প্রশ্ন থাকবে, সো ওইটা অনেকটা রিটেনের মতোই থাকবে প্রশ্ন। ওইটাতে আমি মার্কসও তোমাকে বেশি দিব, 3 মার্ক দিয়ে দিব ওইটাতে মার্ক। পয়েন্ট তো আমি চেঞ্জ করতে পারবো আমার পরীক্ষার মধ্যে, ইসের মধ্যে টেস্ট মধ্যে তো পরীক্ষা নিব, সো ওইগুলো করা যায়, পয়েন্ট নিজের মতো করে দিয়ে দেওয়া যায়। আচ্ছা, সো ভেক্টর গতিবিদ্যার উপর পরীক্ষা 20 তারিখ, এই সেম টাইমে পরীক্ষা হবে 4টার সময় 4 PM। ওকে, সো প্রিপারেশন নিতে থাকো ভেক্টর আর গতিবিদ্যার। আর নিউটন অ্যান্ড মেকানিক্স আলাদা পরীক্ষা নিব, শুধুমাত্র নিউটন মেকানিক্সের উপর পরীক্ষা হবে, আর কাজ ক্ষমতা শক্তি আর মহাকর্ষ নিয়ে আলাদা পরীক্ষা হবে। তো সেটা পরে, আগে এটা দাও, পরেরটা পরে বলবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর প্রবলেম সলভ করতে থাকো ইসাক থেকে আর যে বই থেকে যেটা পাও। আল্লাহ হাফেজ।